নাহিদ চুপ করে থাকলো কিছু বল। নুহার কান্না বাড়ছে। মেয়েটাকে এমন বৃষ্টির ন্যায় কাঁদতেও কখনো দেখেনি। তার নুহা তো শক্ত মেয়ে, যে অন্যের তা কান্না থামাতে জানে, অন্যকে শক্ত হয়ে দাঁড় করাতে জানে। নাহিদ শ্বাস ফেলল, দুবাহু ধরে তুলল ওকে, এনে বিছানায় বসিয়ে বলল, কেঁদো না প্লিজ। নুহার কান্নাকাটি থামল না। শব্দটা কমলেও চোখের জলে একই রকম সুনামি। স্বামীর প্রশ্রয়ে হেঁচকির তোরটা পালো আরো। কেঁদে কেঁদে বলল, সেদিন তোমরা যখন তীব্র ভাইয়ের সাথে ঢাকায় চলে গেলে, তখন পুষ্পিতা টঙ্গীর একটা হাসপাতালে ছিল। সালমানটি যেতে আমরা সবাই গেলাম। মেয়েটার অবস্থা তখন খুব খারাপ, সারা গায়ে রক্ত, ফর্সা মুখটা পুরো ঢেকে গেছে তাতে। জানতে পারি জিভ উল্টে যাওয়ায় পুষ্পিতা ভেতরে চাপা পড়ে যায়, আর তাতে এই দশা। ওখানে ভালো কোনো অভিজ্ঞ ডাক্তার ছিলেন না, সেজন্য ওকে নিয়ে আমরা মূল শহরে চলে আসি। আমি তোমাকে কয়েকবার ফোনও করেছিলাম, তুমি ধরোনি। সবাই তখন তীব্র ভাইকে নিয়ে ব্যস্ত ছিলে। অলরেডি 2 দিন ছুটি কাটানোয় আম্মুও থাকতে পারলেন না, আমাকে রেখে ফিরে আসেন এখানে। শুধু আমি আর সালমানটি হাসপাতালে ছিলাম। খোরশেদ আঙ্কেলও এসেছিলেন, সে সময় তো ওনার হাত ভাঙা ছিল। তাও মানুষটা একা একা হাসপাতালের সব ছোটাছুটি করলেন। পুষ্পিতার রক্তাক্ত মুখ দেখে রাহাত ভয়ে এত কাঁপছিল। খোরশেদ আঙ্কেল মিথিলাকে দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেন। তারপর অপারেশন শুরু হলো। মাঝপথে হঠাৎ ডাক্তার এসে জানালেন ওর একটা পা। বলতে বলতে হু হু করে কেঁদে উঠল নুহা। নাহিদ মাথায় হাত বুলিয়ে দেয়, সময় দেয় ওকে সামনে ওঠার। জিজ্ঞেস করে সাগ্রহে, তারপর? নুহা নাক টানল, বলল, তারপর পুষ্পিতার জ্ঞান ফিরল একদিন বাদে। জানো, ও যখন দেখলো ওর একটা পা নেই, ওর সেই সময়ের কান্না চিৎকারগুলো এখনো আমার কানে স্পষ্ট বাজে। নাহিদ একটু থেমে বলল, পুষ্পিতা সিদ্ধান্ত নিল এই পঙ্গুত্ব নিয়ে ও তীব্র ভাইয়ের মাঝে বোঝা বাড়াবে না। আসলে ছোটবেলা থেকে খোরশেদ আঙ্কেলের মুখে বোঝা বোঝা শুনতে শুনতে বড় হয়েছিল, তো তাই হয়তো ব্যাপারটা নিয়ে মনের মধ্যে অনেক বেশি দাগ পড়ে গেছে। ঢাকায় থাকলে তো ভাইয়া খুঁজে পেতেন, তাই ও ঠিক করলো শহরে ছেড়ে দেবে। সালমা আন্টির একদম স্কুল জীবনের এক বান্ধবী ছিলেন ফারজানা ইসলাম। উনি বান্দরবানে থাকতেন। পুষ্পিতাকে হাসপাতাল থেকে সরাসরি সেখানে পাঠানোর সমস্ত ব্যবস্থা খোরশেদ আঙ্কেল নিজে করে দিলেন। পুষ্পিতা জানতো আমি তীব্র ভাইকে পছন্দ করি। উনি প্রেশার দিলে হয়তো মুখ ফসকে সব বলে দেব, তাই বন্ধুত্বের দোহাই দিয়ে হাত পা বেঁধে রাখলো আমার। কিন্তু ভাইয়া যে ওকে সুস্থ হয়ে খুঁজতেন, এটা তো জানা কথা। হয়তো মুখে কিছু বানিয়ে বললে মেনেও নিতেন না। তাই পুষ্পিতা যাওয়ার আগে আমাকে এই চিঠিটা লিখে দিয়ে গিয়েছিল। কিন্তু ছবিটা নকল ছিল। ওটা মিথিলাপুর বিয়ের ছবি, সেখানে শুধু পুষ্পিতার মুখ বসানো। এইসব ও করিয়েছিল শুধুমাত্র যাতে ভাইয়া ভুল বোঝেন, ওকে ঘৃণা করে, ওর ওপর রাগ থেকে হলেও নতুন করে জীবনটা গুছিয়ে নেয়। হ্যালো সবাই, মোজবিটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইজ ট্রাই ইট আউট। ট্রাস্ট মি, এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোজবিটে সবার জন্য কিছু না কিছু আছে। মোজবিটে বিকাশ, নগদ, রকেট উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন মেথডসের মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রয়াল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড PROK6 ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মে অ্যামেজিং ফিচার্স এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। নাহিদ বলল, বিটু যখন অসুস্থ ছিল পুষ্পিতা খোঁজ নেয়নি? মেয়েটা জবাব দিল উদ্বেগ নিয়ে, হ্যাঁ নিয়েছিল তো। আমাকে প্রতিদিন প্রতিবেলা ফোন করত, মরিয়া হয়ে বলতো একটু তোমার থেকে খবর এনে দিতে। তখন তো ভাইয়া সিঙ্গাপুর ছিলেন, তোমরাও ভালো করে কিছু জানতে না। তারপর যখন ভাইয়া সুস্থ হয়ে এখানে এলেন, সেই খবরটা শোনার সাথে সাথে পুষ্পিতা ওর সিম পাল্টে ফেলল। এমনকি সালমানটিও তাই করলেন। তাহলে আমাদের বিয়েতে এলেন কি করে? নুহা চোখ মুছল, ফোঁস করে শ্বাস ফেলে বলল,
রাহাতের মাধ্যমে যোগাযোগ করেছিলাম, হয়তো আল্লাহ চেয়েছিলেন এমন হোক। হঠাৎ একদিন ফেসবুকে ওর অ্যাকাউন্ট আমার সামনে আসে। আমি ওকে মেসেজ পাঠাই যাতে সালমানটি বিয়েতে আসেন, সেজন্য ফ্ল্যাট ছেড়ে দেওয়ার কথাও বলি। সালমানটি সত্যি এলেন। তবে এর মাঝে একটা কথা আছে, পুষ্পিতার সাথে আমার যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যায়নি, হতো মাঝে মধ্যে। ভিন্ন ভিন্ন বুথ থেকে হুটহাট কল করতো, আমি কেমন আছি, মা কেমন আছে, ব্যাস, তারপর লাইন ডিসকানেক্ট। ভাইয়ের কথা বলতো না, হয়তো ভেবেছিল শুনলে দুর্বল হয়ে পড়বে। পুষ্পিতা কখনো ওর ঠিকানা বলেনি, জানতাম ও বান্দরবন থাকে, কিন্তু অত বড় শহরে কোথায় খুঁজবো আমি? আমার মতো একজন নগণ্য মানুষের পক্ষে কাউকে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে খুঁজে নেওয়া কি আদৌ সম্ভব? কাউকে যে কিছু বলবো, সাহায্য চাইবো এ ব্যাপারে তাও পারতাম না। কাকে বলবো, তোমাকে বা মাকে? তাহলে যে পুষ্পিতাকে দেওয়া কথার খেলাপ করা হবে। ওই মুহূর্তটায় আমার নিজেকে এত অসহায় লাগতো নাহিদ। আমি হয়তো সত্যিটা জানতাম, কিন্তু আমার কি করার ছিল বলো? তুমি যেমন তোমার বন্ধুকে ভালোবাসো, আমি আমার বন্ধুকে আরো বেশি ভালোবাসি। আমরা সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমি পুষ্পিতার সব সুখ দুঃখের সাথে ছিলাম নাহিদ। সেই মেয়েটা যদি কেঁদে কেঁদে আমার হাত ধরে কিছু চায়, আমি ফেলতে পারবো? তুমি হলে পারতে? নুহা আরেকবার কান্নায় ভেঙে পড়ল। নাহিদ নিরুত্তর, জুৎসর জবাব তার কাছে নেই। শুধু নুহার চ্যাটচেটে গাল মুছিয়ে ঠোঁট বাড়িয়ে চুমু আঁকল কপালে, মাথাটা বুকে নিয়ে বলল, ওরা এক হয়ে গেছে নুহা, ওদের সব ভুল বোঝাবুঝি মিটে গেছে, ওদের মাঝে আর কোনো দূরত্ব নেই। শশব্যস্ত মাথা তুলল সে, স্তম্ভিত আওড়ালো, সত্যি? কিন্তু ভাইয়া ওকে কি করে খুঁজে পেল? সালমানটির ফোন থেকে পুষ্পিতার ফোন নম্বর নিয়েছিল, সেটা লোকেশন ট্র্যাক করিয়ে। মেয়েটা চোখ কপালে তুলে বলল। হ্যাঁ? মাথা নাড়ল নাহিদ। নুহা মুক্ত শ্বাস নিল, চোখের ভাঁজে এক ফালি আশা নিয়ে বলল, পুষ্পিতার সব কষ্ট সব দুঃখ তাহলে শেষ হচ্ছে? বড় লিভিং রুমটা জুড়ে পায়চারি করছেন জামশেদ। দুই হাত পিছে বেঁধে এদিক ওদিক হাঁটছেন, মুখবিবর চিন্তায় ডুবেছে। লুৎফা ঠিক পাশের সোফায় বসে দুশ্চিন্তায় একসাথ তিনিও। তক্তকে কাচের সেন্টার টেবিলে কতগুলো মেয়ের ছবি রাখা, এগুলো লুৎফা গতকাল প্রিন্ট করিয়ে এনেছিলেন তীব্রকে দেখাতে। সব এই শহরের নামি দামি লোকের সুন্দরী মেয়ে, যার মধ্য থেকে দুজনকে ওনার ভীষণ ভালো লেগেছে। দুজনেরই যেন আগুন ঝরা রূপ। সত্যি বলতে লুৎফা প্রথম দফায় ঘাবড়েছিলেন কিছু, তীব্র যদি রাগারাগি করে। কিন্তু গত পরশু থেকে ছেলেটা আচমকা চুপ হয়ে যাওয়ায় একটু বল এসেছে বুকে। যদি একবার মেয়ে দুটোকে দেখাতে পারেন, ছেলেটার কাউকে তো ভালো লাগবেই, তখন মন বদলাবে। ওই স্বার্থপর মেয়েটার কথা ভুলে যাবে নিশ্চয়ই। কিন্তু কোথায় তীব্র? রাত পেরিয়ে প্রায় ভোর হতে চলল, অথচ কোনো খোঁজ নেই। এ নিয়ে চিন্তায় লুৎফার মাথা ফেটে যাচ্ছে। তীব্রর বন্ধুরাও কেউ কিচ্ছু জানে না। নাহিদের বিয়ে থেকে ফেরার পরপরই তাড়াহুড়ো করে কোথায় যেন চলে গেল। জামশেদ কয়েক জায়গায় ফোন করেছেন, তীব্র বাড়ি থেকে গাড়ি নিয়ে গেছে, কিন্তু সেটার গন্তব্য বাস স্ট্যান্ড অব্দি। এরপর বাসে উঠে কোথায় গেল ভদ্রলোক এত ভাড়া নিতে পারলেন না। এমনিতেই কদিন ধরে প্রেশারের অবস্থা যাচ্ছে তাই, আবার কাহিল লাগছে শরীরটা। আগে হলে এত চিন্তা হতো না, এখন যা অবস্থা ছেলেটার। সদরের দৌড় হা করে খোলা ছিল। জামশেদ বসতে এসেও থামলেন, ধূপধাপ পায়ের শব্দ পেয়ে ঘাড় ফিরিয়ে চাইলেন ভদ্রলোক। তত্র পা দুটো থমকালো চমকের তোড়ে। তীব্র ঢুকেছে, একেবারে হাওয়ার মতো জোরালো তার বেগ। বিস্ময় বেড়ে প্রকাণ্ড হলো ছেলের দুহাতে একটা মেয়ে দেখে। সহসা তড়াক করে উঠে দাঁড়ালেন লুৎফা। দুজন বয়স্ক মানুষের প্রকট চাউনিতেই পুষ্পিতার চিবুক তখন গলায়। চোখ মুখ খিচে রাখার মাঝে তীব্র সোজা এনে তাকে মায়ের পাশে বসালো। জামশেদ হতবাক হতচেতন। পুষ্পিতাকে একবার দেখেছিলেন তিনি, না সামনাসামনি নয়, আবুলের ফোনে কোনো একটা ছবিতে। অতীতের সাথে বর্তমানের পুষ্পিতাকে মেলানোর প্রয়াস করলেন তিনি। মুখের আদলটাই মিললে শুধু, সেদিনের মতো উজ্জ্বল গরম নেই, রোগা সোগা শীর্ণ একটা মেয়ে। তবে লুৎফা দেখলেন প্রথমবার, প্রৌঢ়া চিনতে পারেননি প্রথমে। তীব্র হুট করে কোনো মেয়েকে এভাবে কোলে নিয়ে ঢুকলো, সেই বিস্ময়ে এখনো হতবুদ্ধি তিনি। আনত পুষ্পিতার আগাগোড়া দেখলেন আশ্চর্য বনে, কৌতূহলী নিঃশেষ হয়ে শুধালেন, ওকে। তীব্র সোজা হয়ে দাঁড়ালো,
হাবভাবে ব্যস্ততা ছুড়ে দিল উত্তর। ও আমার পুষ্পিতা। লুৎফা ছলকে উঠলেন বিস্ময়ে, ঠোঁট দুটো হাঁ করে ফের চাইলেন। পুষ্পিতার মাথা তখন গলার খাঁজে, কোলের উপর রাখা হাত দুটো কষলে যাচ্ছে সমানে। কোথায় তাকাবে, কি করবে, সবেতেই আমূল দ্বিধাদ্বন্দ্ব। জামশেদ স্তব্ধ হয়ে বললেন, ওকে ওকে কোথায় পেলে তুমি? এখন এসব কথা থাক মা, তুমি যাও এক্ষুনি গিয়ে দোকান থেকে একটা ভালো বেনারসিয়ার বিয়েতে যা যা দরকার সব কিনে নিয়ে আসো। আমি মিরাজদের বলেছি, ওরা কাজী নিয়ে আসছে। এই বেশি বোঝাটাকে আমি আজকেই বিয়ে করব। পুষ্পিতা চমকে বলল, আজই? আমি মানে? চুপ। মেয়েটা চুপসে গেল ধমকে, ঠোঁট টিপে মাথা নোয়ালো ফের। লুৎফা কিছুই বুঝতে পারছেন না, বলেই ফেললেন, ওর তো বিয়ে হয়ে হয়নি, সব নাটক। তোমাকে যা বললাম করো। জামশেদ ইশারা স্ত্রীকে শান্ত হতে বোঝালেন, বললেন গলা ছেড়ে, বিয়ে করবে ভালো কথা, কিন্তু এত তাড়াহুড়ো কেন? তাড়াহুড়ো তো এমনি এমনি করছি না। বলেই পুষ্পিতার দিকে চাইল তীব্র, কটমটে কণ্ঠে অসন্তোষ নিয়ে বলল, সব কিছুর জন্যে ও দায়ী। বিয়ে না করেও 2 বছর ধরে মেলোড্রামা চালিয়ে গিয়েছে। ওর নাটকের জন্যই তাড়াহুড়ো করতে হচ্ছে। এতদিন বান্দরবন লুকিয়েছিল, ছেড়ে দিলে আবার কোন বনে গিয়ে লুকোবে কে জানে। জামশেদ কণ্ঠ শৃঙ্খে তুলে বললেন। তুমি কি ওকে সেইখান থেকে আনলে? মাথায় হাত দিলেন লুৎফাও। ছেলেটা বান্দরবন চলে গেছিল। কিসে এলি এত পথ? গাড়ি তো শুনলাম বাস স্ট্যান্ড রেখে গেছিস। মাইক্রো ভাড়া করে। তোমরা এত প্রশ্ন কেন করছো বুঝতে পারছি না। তো কি করব? এই শুনলাম ওর বিয়ে হয়ে গেছে, এখন বলছো হয়নি। আর বিয়ে না হলে ও এতদিন লুকিয়েছিল কেন? পুষ্পিতা মুখ খুলল, মিহি কণ্ঠে বলল। আসলে আমার একটা তীব্র আবার ধমক দিল। তোমাকে চুপ করতে বলেছি না? লুৎফা সব হজবরল লেগে গেছে। পুষ্পিতা বিয়ে করেনি, অথচ বিয়ের নাটক করছিল কেন? ওর কি তীব্রকে পছন্দ নয়? ভদ্রমহিলা সরল নম্রমনের, পুষ্পিতার প্রতিমার মতো স্নিগ্ধ বিষণ্ণ মুখখানা, সেই মায়া কয়েক সুগুণ বাড়ালো। মাথায় হাত রাখলেন ওর, মোলায়েম কণ্ঠে বললেন, তোমার বুঝি আমার ছেলেটাকে পছন্দ নয়? পুষ্পিতা চোখ তুলে চাইল একটা স্বচ্ছ জলের পুকুর সেথায়, বলল বোঝা স্বরে, ছি ছি, ওনার মতো মানুষকে অপছন্দ করার যোগ্যতা আমার আছে? লুৎফার হঠাৎ নজর পড়ল মেঝেতে। পুষ্পিতার ঝুলন্ত স্কার্ট হতে বাম পা বেরিয়ে আছে। লুৎফা আরো ভালো করে তাকালেন। পাশের জায়গাটা ফাঁকা, সিলিং ফ্যানের তোপে স্পষ্ট হাওয়ায় গতিপথ। ভদ্রমহিলার মুখখানা অমনি বিবর্ণ হয়ে গেল। প্রস্ত দেখলেন স্বামীর পানি। জামশেদের নজরও এদিকেই আটকে। দুজন মুখ চাওয়াচাই করলেন, দৃষ্টিতেই যেন সব উত্তর, সব সমাধান। বাবা মায়ের এই চাউনি হয়তো বুঝে নিল তীব্র। ছোট্ট শ্বাস ফেলে বলল, অ্যাক্সিডেন্টে আমি যেমন কোমায় চলে গিয়েছিলাম, পুষ্পিতারও দেহের সামান্য একটা অংশ চলে গেছে। ও ভেবেছিল এসব জেনে আমি ওকে ছেড়ে দেব, তাই আগ বাড়িয়ে বেশি বুঝে এতদিন লুকিয়ে রেখেছিল নিজেকে। কিন্তু ও বোঝেইনি তীব্র রেজা তালুকদারের ভালোবাসা এত সস্তা নয়। আই থিঙ্ক তোমাদের সব কনফিউশন দূর হয়েছে এবার। দুজনের কেউই জবাব দিলেন না। লুৎফা ফ্যাল করে পুষ্পিতাকে দেখছেন। মেয়েটা পাংশুটে আদলে নামিয়ে রাখলো নজর। এক ফোঁটা জলের কণা ছিটকে পড়ল হাতে। লুৎফা অমনি ওর মাথাটা বুকে চেপে ধরলেন। অনুশোচনায় অন্তঃপর জ্বলে পুড়ে গেল। না জেনে বুঝে মেয়েটাকে এতকাল উনি অভিশাপ দিয়েছিলেন। একটু আগেও স্বার্থপর বলেছিলেন। ছি ছি, ভদ্রমহিলা ভেজা চোখ মুছলেন। আচমটাই কেমন তাড়াহুড়ো বাঁধিয়ে বলেন, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। আমার বিয়ের সব গয়না তো এখনো একই রকম আছে, ওকে বরং সেসব দিয়ে সাজাবো। তবে বেনারসিটা কিনতে হবে, বুঝলে? বিট্টু, তুই একটু অপেক্ষা কর বাবা, আমি আসছি। যেতে নিলে আটকালেন জামশেদ, বললেন, কষ্ট করে মার্কেট যেতে হবে না, আমি ফোন করছি। কোন ব্র্যান্ডের নিবে? বাড়িতে পাঠিয়ে দিই। সে তো আরও ভালো। তাহলে যাই, একটু খাবার নিয়ে আসি। সকাল থেকে তো কিছুই খাওনি মনে হয়, তাই না? উত্তর নিতে পুষ্পিতার চিবুক ধরলেন তিনি। মেয়েটা হা করে রইল, চোখে মুখে হাজারো দ্বিধা, হাজারো দ্বন্দ্ব। ওনারা তো দেখলেন, বুঝলেন ওর পানে। এরপরও বিয়েতে রাজি, এত আনন্দ এ নিয়ে। লুৎফা জবাবের আশায় রইলেন না,
চপলচিত্তে রান্নাঘরে ছুটলেন। জামশেদ কল দিলেন কোনো এক নম্বরে। কথা বলার সুবিধায় খোলা জায়গায় দাঁড়ান এসে তীব্র সদরের দিকটা একবার দেখল। তারপর কাছে এলো পুষ্পিতার। এক হাঁটু মুড়ে বসলো ওর সামনে। কোমল হাত দুটো মুঠোয় ধরে বলল, চিন্তা হচ্ছে? মেয়েটা মাথা নাড়ল দুপাশে, বলল, ভয় করছে। কিসের ভয়? পুষ্পিতা ভেজা চোখে বলল, এটা ঠিক হচ্ছে না স্যার। আপনি আবেগের বশে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আমি পঙ্গু। পুষ্পিতা চট করে একটা আঙুল ওর ঠোঁটে চেপে ধরল। হিস, আমাকে ভালোবাসো? পুষ্পিতার কাতর চাউনি থমকায়। নেমে আসা এক পৃথিবী ব্যাকুলতা ও ভ্রু চালো। কি ভালোবাসো? বাসি। তীব্রর কণ্ঠে দৃঢ়তা। ব্যাস, ভালোবাসার উপর আর কোনো কথা নেই, কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই। সেখানে একটা পা কি জিনিস? একটু থামলো সে, বলল, আমি তোমাকে চাই, তোমার মনটাকে চাই, একটা গোটা পুষ্পিতাকে চাই। আর সেই চাওয়ার মধ্যে পৃথিবীর কোনো কিছুর কোনো জায়গা নেই। ভিতমে তীব্রর দুটো হাত আছে, একটা বুক আছে, তোমাকে আগলে রাখতে ওরা কি যথেষ্ট নয়? তোমার সমস্ত অপূর্ণতা আমার ভিতমে, আমার সবটা দিয়ে তোমাকে আমি পূর্ণতায় রাঙিয়ে দেব। পুষ্পিতা হু হু করে কেঁদে উঠল, কিন্তু হাসলো তীব্র। সিক্ত চোখ মুছিয়ে বলল, পৃথিবী ছাড়ার আগ অব্দি তোমাকে আমি এতটা ভালোবাসবো ভিতমে, যতটা ভালোবাসা এর আগে কেউ কখনো কাউকে কোনোদিন বাসেনি। প্রেমিক হিসেবে নয়, স্বামী হিসেবে তোমাকে দেয়া এটা আমার প্রথম ওয়াদা। ওদের কথার মাঝেই জামশেদ ফিরে এলেন। তুষ্ট চিত্তে বললেন, হ্যাঁ, ব্র্যান্ডের ম্যানেজারের সাথে কথা বললাম। বেনারসির সব থেকে নামে ব্র্যান্ড। কিছুক্ষণের মধ্যেই ওরা শাড়ি সহ ওনাদের স্টাফ পাঠাবেন। পুষ্পিতা, তোমার যা যা পছন্দ হয় সব নিও। তীব্র বলল, মানা করে দিন, এসবের কোনো দরকার নেই। তিনি কপাল কুঁচকে বললেন, মানা করব কেন? তীব্র উঠে দাঁড়ালো, জবাব দিল ভনিতাহীন, পুষ্পিতা বিয়ে করবে, আর 5টা সাধারণ মেয়ের মতো একটা সাদামাটা বেনারসি পরে, আর সেটা আমি কিনবো। আমি যতটুকু অ্যাফোর্ড করতে পারবো পুষ্পিতা তাই ব্যবহার করবে ড্যাড। কিন্তু তোমার বাবা আমি দিলে কি সমস্যা? সমস্যা আছে। আমি ওকে মন্ত্রীর ছেলে হিসেবে ভালোবাসিনি, বেসেছি একজন সাধারণ মানুষ হিসেবে, যে একটা ভার্সিটির সামান্য লেকচারার ছিল। তাই আমার স্ত্রী আমার টাকায় চলবে, শ্বশুর মন্ত্রী হওয়ার কোনো অ্যাডভান্টেজ নিয়ে নয়। কিন্তু তুমি এখন কি করে খরচ করবে? তোমার তো অসুবিধে নেই, যা আছে তাই দিয়ে হবে। তারপর পুষ্পিতার দিকে চাইল সে, সোজাসুজি বলল, তোমার শ্বশুরের মতো হয়তো অঢেল টাকা আমার হবে না, একজন লেকচারার হিসেবে হয়তো অল্প বেতন পাবো, এই দিয়ে চলতে পারবে পুষ্পিতা? মেয়েটা জবাব দিল সাথে সাথে, পারবো। আপনি পাশে থাকলে আমি সব পারবো। দুজনের দৃঢ়তায় অবাক হলেন জামশেদ। তীব্র তৃপ্ত হাসিটা সেই বিস্ময় বাড়ালো। কতদিন পর আবার হাসছে ছেলেটা। পুষ্পিতা করকরে লাল রঙের বেনারসি পরেছে, সাথে গা ভর্তি গয়নায়। ভারী মেয়েটার নটচড়ো রুদ্ধ। জটর সেই কখন পালিয়েছে। লুৎফা নিজ হাতে ওকে সাজালেন। সবশেষে গাল ধরে বলেন, কি সুন্দর লাগছে। আমার ছেলেটা কিন্তু এমনি এমনি এত পাগল হয়নি। পুষ্পিতা লজ্জা পেল। মাথা নামাতেই দৌড়ের কাছে টোকা দিল কেউ একজন। লুৎফা তাকালেন। তীব্র বলল, হয়নি? প্রৌঢ়া বিরক্ত হয়ে বললেন, দেখলে, একটু মন ভরে সাজাবো তাও দিচ্ছে না। এত অধৈর্য তুই। উফ, হয়েছে, নিয়ে যা। লুৎফা বাকি জিনিস গুছিয়ে রেখে বেরিয়ে গেলেন। তীব্র ভেতরে এলো। বসে থাকা পুষ্পিতার দিকে তাকিয়ে হাসল মিটিমিটি। পুরনো সেই হাসিতেই কুণ্ঠায় কুপকার তরুণী। তীব্র সময় নিল না, ফের কোলে তুলতেও বলল, শুধু শুধু এত কষ্ট করছেন, দুটো ক্রেস্ট এনে দিলেই হতো। আমার হাত দুটোই তোমার ক্রাচ, আর এখন কষ্ট আমি করছি, বিয়ের পর তো তুমি করবে। পুষ্পিতার বোকা চোখে চাইল। তীব্র ঠোঁট কামড়ে হাসে, চোখে মুখে দুষ্টুমি। সামলাতে পারবে আমায়? 75 কেজি কিন্তু। পুষ্পিতা মুখ হা করে ফেলল, ছটফটিয়ে বলল, ছি, নির্লজ্জ, নামান আমাকে। তীব্র কথা শুনল না। সরু নাক কোলে থাকা পুষ্পিতার নাকে ঘষে বলল, আর কিছুক্ষণ, এরপর তুমি আমার ভিতু মেয়ে, তোমার সবটা আমার, আজ তো তুমিটা আমার। মিরাজ, মুশফিক, আরমান, নাহিদ, নুহা সবাই একসাথে কাজে নিয়ে এসেছে। আশ্চর্যের বিষয়,
আরও একটা সূক্ষ্ম পরিচিত মুখ আছে সঙ্গে। তবে সেদিকে কারো খেয়াল পড়ার আগেই নুহার একটা চিৎকার টেনে নিল মনোযোগ। মেয়েটা পুষ্পিতা বলে জোরে ছুটে গেল। পুষ্পিতা তখন সেজেগুজে পুতুল হয়ে বসে। দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল নুহা। কেঁদে কেঁদে কণ্ঠে নিপাত অভিমান ছড়িয়ে পড়ল। তুই কি করে পারলি আমার সাথে এতদিন কথা না বলে থাকতে? কষ্ট হয়নি তোর? একবারও আমার কথা মনে পড়েনি? পুষ্পিতা বন্ধুর মুখটা তুলল, তার চোখেও জল। বলল খুব আস্তে, তুই আর উনিই তো আমার সব। তোদের ছাড়া আমি ভালো থাকতে পারি কখনো? তীব্র হাট্টা গোট্টা বন্ধুদের দেখলো কিছু পল, সবকটা সেজে গুজে এসেছে। ও ভ্রু কুচকে বলল, কাজী কোথায়? প্রস্তর পেছন থেকে হাত তুললেন ভদ্রলোক। মিনমিন করে জানালেন, এই যে বাবা, আমি এখানে। তীব্র চোখ ছোট হয়ে গেল। এ তো সেই কাজী, নাহিদের সাথে মিথিলার বিয়ে পড়াতে তুলে এনেছিল যাকে। এটাকে কোথায় পেলি? মুশফিক খুব আনন্দে নিয়ে বলল, তুলে এনেছি। আজকেও? মিরাজ বলল, তো কি করব, তুই হুট করে কাজে জোগাড় করতে বললি, তাও এত তাড়াহুড়ো করে। আমরা তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, তখনই এই ব্যাটা সামনে দিয়ে যাচ্ছিল, ভাবলাম কষ্ট করে খুঁজবো কেন, তাই তিনজন মিলে বলদাবা করে নিয়ে এসেছি। কাজী ভয়ে ভয়ে বললেন, বাবারা, আজকেও কাউকে কিছু বলবো না, তাহলে নিশ্চয়ই আজও আপনারা আমাকে জবাই না করে সহি সালামতে বাড়ি পৌঁছে দেবেন। জামশেদ কৌতূহলে শুধালেন, আজকেও কিছু বলবেন না মানে? ওরা কি আপনাকে আগেও তুলে এনেছিল নাকি? ভদ্রলোক কথা বলার আগেই ঠোঁট ফাঁকা হয়ে গেল। দুই ভ্রু তুলে বললেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী জয়দেব তালুকদার না? জামশেদের অভিভক্তি নিভে গেল অমনি। এই রে, লোকটা যদি এখন বাইরে গিয়ে মিডিয়াকে সব বলে দেয় মন্ত্রীর ছেলে কাজী তুলে এনে বিয়ে করেছে, এমন নিউজ তো দেশে রমরমিয়ে চলবে। তীব্র বলল, এত কথার দরকার নেই। বিয়ে পড়াতে এসেছেন, বিয়ে পড়ান। বসুন। কিন্তু বস বেটা। মিরাজ একটা ধাক্কা মারল। অপ্রস্তুতিতে হুড়মুড়িয়ে এসেই সোফায় বসে পড়লেন ভদ্রলোক। চশমাটা খুলতে খুলতেও ঝুলে রইল নাকে। তারপর ঠিকঠাক হয়ে বসলেন তিনি। খাতাপত্র মেলে ব্যস্ত হলেন লিখতে। তীব্রর পরনে সোনালি পাঞ্জাবি, মাথায় একটা টুপি মিসিং। আরমান এদিক ওদিক চাইল। তীব্রর চেহারায় ভালো বর্বর ফিল সে পাচ্ছে না। বড় চুল দাড়িতে সেই ছ্যাঁকাকোর মাস্তান মনে হচ্ছে। বন্ধুরের চেহারা সে মেনে নিতে পারল না। চোখে পড়ল কোনায় দাঁড়ানো মামুনের দিকে। ভদ্রলোক সবসময় টুপি পরেন মাথায়। ও গিয়ে সেটা ছো মেরে নিল। মামুন চমকালো, চাইল হতভম্ব চোখে, কিন্তু সাফাই দেয়া তো দূর, কোনো কিছুর ধার ধারল না আরমান। চোখের চোটপাট দেখিয়ে ফিরে এলো আবার। চুপচাপ গিয়ে তীব্রর মাথায় পরিয়ে দিল টুপিটা। তীব্রর অবশ্য এসবে মন নেই। ও চেয়ে আছে কাজীর খাতার দিকে। আচমকাই খ্যাক করে বলল, এটা কি পিঁপড়ে হাঁটছে? তাড়াতাড়ি লিখুন। জি জি, লিখছি। জামশেদ দোনমোনা করে বললেন, বলছিলাম কি তীব্র, আরেকবার ভেবে দেখো। এইখানে তো পুষ্পিতার অভিভাবক থাকাও জরুরি। এর থেকে আজ ওকে বাড়ি পাঠিয়ে দিলে হতো না? এরপর আমরা দুই পরিবার আরামসে বিয়ের দিন তারিখ ঠিক করে ধুমধামে বিয়ে দিব না হয়? তীব্র বলল, না, এদের একটাকেও আমার বিশ্বাস নেই। বিয়ে এক্ষুনি হবে, তারপরে যেখানে যাওয়ার আমি নিয়ে যাব। এটাকে এক মুহূর্ত কাজ ছাড়া করা যাবে না। জামশেদ পরাস্ত চোখে স্ত্রীর দিকে চাইলেন, কিন্তু ঠোঁট চেপে হাসছেন লুৎফা। পুষ্পিতা বসে রইল কাঁচুমাচু মুখে। কাজী বললেন, কাবিন কত লিখবো বাবা? জামশেদ বললেন, ফ্রিজ 40 লাখ। পুষ্পিতা বাদ সাধল কথায়। মিহি কণ্ঠে বলল, না, এসবের প্রয়োজন নেই। তীব্র বিরক্ত হয়, কপাল গোছায় মেজাজ খিচড়ে। ভাবল পুষ্পিতা বিয়েতে আবার বেঁকে বসবে। এবার যদি সত্যি এমন করে তাহলে দ্বিতীয় চটা খুব তাড়াতাড়ি খাবে। বাকিরা বিস্মিত হয়ে একে অপরকে দেখলো। কাজী বললেন, কিন্তু এটা তো নিয়ম, কিছু না কিছু না অর্থ বাদলেই হবে। তাহলে সব থেকে কম যত হয় সেটা লিখুন। রুহা কাঁধে হাত রাখলো। কেন রে, কোনো সমস্যা? সবার চোখে প্রশ্ন। পুষ্পিতা সরাসরি তীব্রর দিকে চাইল। অন্য সময়ের স্বল্পতে লজ্জায় মূর্ছা যাওয়া তরুণী সকলের সামনে স্পষ্ট জানালো, আমার দেনমোহরের অর্থ চাই না, দেনমোহর হিসাবে আমি আপনাকে চাই।
যদি কখনো বিচ্ছেদের প্রশ্নও আসে, ক্ষতিপূরণ হিসেবে যেন আপনাকেই পাই। বিস্ময় ভুলে হেসে ফেলল সবাই। লুৎফা মুগ্ধতার তোপে যেন আকাশ ভেঙে বলেন। রাগে গোটানো কপালটা তীব্র টান টান হলো সহসা। নিম্নষ্ট দাঁতে পিষে হাসতেই মাথা নামিয়ে মুচকে হাসতে পুষ্পিতাও। কাজী মুগ্ধ হয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথম কোনো কনের মুখে এমন কথা শুনলাম। অমনি সব ডয়ভর ভুলে মহা আনন্দে বিয়ে পড়ালেন তিনি। সবার ভেতর পুষ্পিতার হাতটা সদর পেয়ে ধরে রাখলো তীব্র, যেন ছাড়লেই পালাবে। সময় শেষে বিয়ে সম্পন্ন হলো। সকলের চকচকে হাসি আর আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত বাড়িঘর। তীব্র হঠাৎ নজর পড়ল মামুনের দিকে, ভ্রু কুচকে বলল, এই নমুনাটা এখানে কেন? সবগুলো চাউনি নিক্ষেপ হতে ভদ্রলোক গুটিয়ে গেলেন আরো। জড়সড় হয়ে বললেন, ইয়ে মানে? উত্তর দিল মিরাজ, কাজী সাহেবকে আনার সময় দেখে ফেলেছিল, তাই এটাকেও নিয়ে এসেছি যদি সমস্যা করে। মামুন শিশুর মতো ঠোঁট উল্টে বললেন, কিন্তু আমি তো বাজারে যাচ্ছিলাম। তীব্র রেগে রেগে বলল, ব্যাংকের অফিসার হয়েছিস আর গুন্ডামি গেল না? যা, এটাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা কর। মামুন সাহস পেলেন একটু, এক পা এগিয়ে এসে বললেন, বলছিলাম যে আমি একটা কথা বলতে পারি। মুশফিক বলল, এতক্ষণ কি তাহলে কবিতা বলেছিস? না মানে। জামশেদ হাত তুলে ওকে থামালেন, জিজ্ঞেস করলেন, আপনার পরিচয়? নুহা বলল, উনি পুষ্পিতাদের আগের বাসার বাড়ি হলো আঙ্কেল। আরমান আগ বাড়িয়ে বলল, ওই যেই বাড়ির দারোয়ানকে আমরা নেড়া করে মুখে চুলকালি মাখিয়ে দিয়েছিলাম না, সেই বাড়ির মালিক আঙ্কেল। সাথে গর্বের হাসি হাসতো ছেলেটা। জামশেদ চোখ মুখ কুচকে বলে, লজ্জাও করে না এইসব বলতে, আবার দাঁত দেখাচ্ছে। আরমানের হাসি দপ করে নিভে গেল। দাঁড়ালো চোর চোর মুখ করে। মামুন বললেন, ইয়ে মানে আমাকে যদি অনুমতি দিতেন তাহলে একটা প্রস্তাব রাখতাম। জামশেদ বললেন, জি বলুন, কি বলবেন? না মানে আসলে বিট্টু ভাই, বলছিলাম যে আপনি বিয়ের অনুষ্ঠান যদি আমাদের বাড়িতে করতেন। মুশফিক কথা টেনে নিল। কেন? ও বাড়ির নেই? তোর বাড়িতে করতে যাবে কোন দুঃখে? জামশেদ বললেন, আহা, তোমরা চুপ করবে, ওনাকে বলতে দাও। আর বাবার বয়সী লোককে তুই তুকারি করা, এটা কোন ধরনের বিয়াদবি? সে সরি টু হিম। মুশফিক সরি বলতে তাকালো, কিন্তু মামুনের মনে হলো দৃষ্টি দিয়ে জান কবচ করছে সে। ত্রাসে লাফিয়ে উঠে বললেন, না না, লাগবে না, আমি কিছু মনে করিনি। তাহলে বলুন, কি বলার আছে? আসলে স্যার, ইয়ে বিট্টু ভাই, আপনি তো সেদিন আমাদের শাস্তি দিতে কিছু কাজ ঠিক করে দিয়েছিলেন। পুষ্পিতাকে খুঁজে না পাওয়ার জন্য কিছু হয়নি। সত্যি বলতে মেয়েটাকে সেদিন আমরা কম কথা শোনাইনি, না জেনে বুঝে ডেলিও যাতা বলেছি। সেসব প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ যদি দিতেন। মানে এখন আমার বাড়ির ওই ফ্ল্যাট পুরো খালি, গ্রাউন্ড ফ্লোরে বিশাল জায়গা আছে। হ্যাঁ, আপনাদের এই বাড়িটার কাছে সামান্য, তবে ঠিক অনেক আশা নিয়ে প্রস্তাবটা রাখতে চাচ্ছিলাম। যদি আপনার মর্জি হয়, আপনারা আর পুষ্পিতার বিয়ের অনুষ্ঠান আমার বাড়িতে করলাম, আমি ডালি দায়িত্ব নিয়ে সমস্ত কাজ করে দেবে। অনুনয়ের তোর বাড়াতে হাত জোর করলেন মামুন। চোখে মুখে পরিষ্কার অনুশোচনা। তীব্র পুষ্পিতার দিকে তাকালো, জানতে চাইল সে কি চায়। মেয়েটা বাধ্যের ন্যায় বলল, আপনি যা বলবেন। ও মাথা নাড়ে মামুনকে উত্তর দেয়, ঠিক আছে। ভদ্রলোক খুশিতে আপ্লুত হৈ হৈ করে বললেন, আমি তাহলে যাই, ব্যবস্থা করি গিয়ে। বলতে বলতেই চপল পায়ে ঘর ছাড়লেন তিনি। এতদিনের নিস্তব্ধ বাড়িটা মুহূর্তেই আনন্দে মাখো মাখো আজ। বন্ধুদের উল্লাস, তীব্রর প্রাপ্তি সব মিলিয়ে উৎসবে হইচই লেগে গেছে। লুৎফা অল্প সময়ে আড়ম্বরপূর্ণ আয়োজন করে ফেললেন। খাবার বাড়তে আরো দুজন লেগে গেল তাই। সবাই একসাথেই টেবিলে বসল। নুহা বসতে বসতেই অদূরের পুষ্পিতাকে দেখলো কিছু পল। ওর তো ক্রাশ নেই এখানে, খেতে আসবে কি করে ভাবলো। আমি বরং খাবারটা নিয়ে যাই, দুজনে একসাথে ওখানে বসে খাবো। নুহা নিজের থালায় হাত দিল কেবল, তখনই চোখ পড়ল তীব্রর দিকে। মানুষটা প্লেটে ভাত মাংস নিয়ে পুষ্পিতার কাছে যাচ্ছে। মেয়েটা মুচকে হাসল, বুক ভরে শ্বাস টেনে বসলো কে দাঁড়ায়। তীব্র একটা চেয়ার নিয়ে পুষ্পিতার মুখোমুখি বসেছে। তরকারিতে ভাত মেখে সামনে ধরতেই গাল দুটো লজ্জায় ছেয়ে গেল তার। চোখের কোণা তুলে চাইল সবার দিকে। ও বলল,
স্বামীর হাতে খাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, এত লজ্জার কি আছে? না মানে পুষ্পিতার কথা বেশি দূর গেল না। তীব্র চোখ রাঙিয়ে হুকুম দেয়। হাঁ করুন। মেয়েটা মুখ খুঁটল, তবে প্রশ্ন করলো পরপরই, আপনি খাবেন না? একসাথে খাবো, একবার তুমি খাবে একবার আমি। নিবিড় এই দৃশ্যখানা টেবিলে বসে দেখলেন জামশেদ, চোখের হোঁচট পরিষ্কার চাউনিতে। তীব্র কি সত্যি তার ছেলে? হ্যাঁ, শরীরে তো ওনার রক্তই বইছে। জেদ সাহস সব ওনার সেই যুবক বয়সের মতো, কিন্তু বউয়ের প্রতি তো জামশেদের এত গদগদ ভাব কখনোই ছিল না। আজ অব্দি লুৎফাকে খাইয়ে দিয়েছেন কখনো? একটা মেয়ের শোকেই তার ছেলে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। আচ্ছা, লুৎফা পাশে না শুলে জামশেদেরও কি কখনো ঘুম খারাপ হবে? উনি দূরে গেলে ওনারও কি এমন দশা হবে? ভদ্রলোক মনোদ্বিধা নিয়ে স্ত্রীকে দেখলেন এক পল। সবাইকে পরিবেশন করায় ব্যস্ত রমণী। জামশেদের হাত গলা নিষ্পিস করে উঠল। পরিস্থিতির প্রতিকূলতায় দমিয়ে রেখে গাঢ় হয়ে বসে রইলেন। তাও ভাতে হাত চালালেন খুব ধীরে। আস্তে আস্তে সবার খাওয়া শেষ হলো। মিরাজরা হাত ধুয়ে গিয়ে বসলো সেই লিভিং রুমের সোফায়। লুৎফা লক্ষ্য করলেন জামশেদকে। ভাতে আঙুল চালাতে চালাতেই গভীর চিন্তায় ডুবেছেন তিনি। জিজ্ঞেস করেন, আপনার কিছু লাগবে? ভদ্রলোক নড়ে ওঠেন। না। তারপর গলা খাকারি দিলেন, রয়ে শয়ে বললেন, আমার পাশে এসে বসো তো। লুৎফা একটু ভয় পেলেন। জামশেদ তো এভাবে কখনো বলে না। গুরুতর মুখভঙ্গিতে বসলেন এসে। সহসা তাকে চমকে দিয়ে মুখের সামনে ভাত ধরলেন তিনি। লুৎফার বিস্ময়ে মাথা চক্কর কাটে, চোখ থেকে মণি দুটো ঠিকরে আসতে চায়। জামশেদের মাঝে লুতুপুতু ভাব কখনোই ছিল না। রাজনীতি কেরিয়ার নিয়ে ব্যস্ত লোকের এসবের জন্য ফুরসত কই। সময় করে যে একটা ছেলের জন্ম দিয়েছেন, এই ঢের। দ্রুরীভূতে ওষ্ঠ ফাঁকা করে চেয়ে রইলেন লুৎফা। সেই খোলা চোখ মুখে ভাত ঠুসে দিলেন জামশেদ। এইভাবে দেখছো কেন? অস্বস্তি হচ্ছে? লুৎফা হেসে ফেললেন এবার। ছেলেকে দেখে বুঝি প্রেম জেগে উঠল? জামশেদ ধরা পড়ার ভাবটা চটজলদি লুকাতে পারলেন না। হয়তো চাইলেনও না আজ। মনের কথাই বলে দিলেন, না, আসলে হঠাৎ মনে হলো সমাজের চোখে আমি এত সভ্য মানুষ হয়েও তোমাকে কোনোদিন কোনো যত্ন করিনি, তোমার কোনো খেয়াল রাখিনি। খেয়েছো কিনা, শরীর খারাপ কিনা, কিচ্ছু না। দুটো ভাত আর একটা পরিপাটি বিছানা, ব্যাস। এর বাইরে যে একটা স্বামীর কিছু দায়িত্ব থাকে, কেন যেন হুট করে মনে এলো সেটা। এই যে দেখো, যাকে সারা জীবন অসভ্য অভদ্র বলে গালাগাল দিয়ে এলাম, সেই ছেলের মাঝে কতটা নিখুঁত ভালোবাসা আছে। ভালোবাসার মানুষটার প্রতি কত যত্ন তার। আসলে কি বলতো লুৎফা, ভালোবাসতে সভ্যতার দরকার হয় না, ভালোবাসতে দরকার মন। আমার হয়তো সেটা ছিল না। স্ত্রী যে ভালোবাসার জিনিস আমরা অনেকেই ভুলে যাই। তাই ভাবছি এই বয়সে এসে যদি তোমার ছেলের থেকে এই ভালো গুণটা শিখে নেই কেমন হবে। লুৎফার চোখে জল ছুটে এলো। আলগোছে মুছতে অন্যদিকে ফিরলেন। যেখানে তীব্র পুষ্পিতাকে খাইয়ে দিচ্ছে, চোখ পড়ল সেথায়। শুধু কি তাই, খাওয়া শেষে মেয়ের এঁটো মুখে টিস্যুতে মুছিয়ে দিল সে। পানি খাওয়ালো গ্লাস তুলে। লুৎফার চোখ ধরল মুগ্ধতায়, বুক ভরল শান্তিতে। মনে হলো সত্যি ভালোবাসতে সভ্যতার দরকার হয় না, ভালোবাসতে মন চাই, যেটা তীব্রর আছে, সবার থেকে অনেক বেশি আছে। বিয়ে বাড়ি, সরল সুন্দর সাজসজ্জায় মাখো মাখোর সাথে এ এক স্বপ্নের মতো জায়গা। অতিরিক্ত আড়ম্বরপূর্ণ, চারদিকে হইচই, রংচঙে ফুলে সজ্জিত, ঝলমলে আলোয় আলোকিত প্রায় প্রতিটি কোণা। বিলাসবহুল খাবারের সুগন্ধে বাতায়ন মেতেছে। গ্রাউন্ড ফ্লোরের একটা বড় কর্নার বরাদ্দ তার জন্যে। মামুন শাহ নিজের সবটুকু চেষ্টা ঢেলেই এমন বিরাট আয়োজন করেছেন। বাড়ির একদম সামনে আয়োজনের সর্বাধিক দৃষ্টিনন্দন সৌন্দর্যের এক অনন্য সমাহার হলো বাড়ির হাতিকায় গেট, যেখানে মাত্রই এসে চারখানা বড় গাড়ি ভিড়েছে। অমনি হিরিক পড়ল আশেপাশে, বর এসেছে, বর এসেছে। উদ্দরিত স্লোগান দিক বেদিক মারিয়ে পুষ্পিতার কান ছুঁয়ে যায়। বউ সাজেই রূপসীর বুকখানা ঢক করে ওঠে, নড়ে চড়ে বসে একটু। মুখায়বের আইঢাই ছাপ দেখে ফিক করে হেসে ফেলল নুহা। ভ্রু চিয়ে টেনে টেনে বলল, কি কেমন ফিল হচ্ছে? বুক ধকধক করছে, ঘাম হচ্ছে, লজ্জা লাগছে? ঘরে আরো বেশ কজন ছিলেন। নুহার রসিকতায় হাসতেন তারাও।
পুষ্পিতা লজ্জা পেল, ঠোঁট টিপে ছোট কণ্ঠে বলল, ওনাকে কেমন লাগছে কে জানে। নুহা জবাব দিল না। ফটাফট পুষ্পিতার কিছু ছবি তুলে নাহিদকে সেন্ড করলো হোয়াটসঅ্যাপে। নিচে লিখলো, আমি নিজে না সাজলেও কত সুন্দর সাজাতে পারি দেখেছো? পুষ্পিতাকে একদম রানীর মতো লাগছে না? পরের মেসেজটায় লিখলো, এইসব ছবি কিন্তু তীব্র ভাইকে দেখাবে না, বিয়ের আগে নো দেখা দেখি, মনে থাকে যেন। নাহিদ তখন অফলাইনে, মেসেজ সিন হয়নি। নুহা নিজের মতো গড়গড় করে লিখে আবার ফোনটা জায়গায় রেখে দিল। প্রবেশদ্বারের সামনে একটা মোটামুটি জটলা বেঁধেছে। সবার সামনের জিপ থেকেই পুলিশের লোক নামলেন। পরের ফুল দিয়ে সাজানো গাড়িটার আশপাশ থেকে ভিড় কমাতেই হাত ছুঁলেন কয়েকবার। জায়গা পাতলা হলেই নাগরা জুতো সমেত মাটিতে পা রাখল তীব্র। ধবধবে সাদা শেরওয়ানির কারুকাজ হীরের ন্যায় জলজল করছে আলোতে। পাগড়ির উঁচু অংশে বসেছে লম্বালম্বি চাঁদের দাগ। রাহাত ছুটে গিয়েই তার হাত আঁকড়ে ধরল। খোরশেদ, পুষ্পিতার মামা, মামুন সহ বেশ কজন পুরুষ বরপক্ষকে সাদরে নিয়ে গেলেন ভেতরে। জামশেদ পা মেলাতে মেলাতে অদূরে দেখলেন কিছু পল। মিডিয়াকে কোনোভাবে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। চারিদিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছেন তিনি। ভদ্রলোকের চোখ মুখ খেয়াল করল হাফিজ। আগ বাড়িয়ে বলল, আপনি চিন্তা করবেন না স্যার, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুষ্ট হাসলেন তিনি। হাফিজকে আগে যে কেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে পেলেন না? কাজের প্রতি এত ডেডিকেটেড ছেলেটা। সেখানে আবুল একটা বোকার মতো চাল চালতে গিয়ে নিজের কপালটাই পোড়ালো। এখন মরার আগ অবধি গুপ্ত ঘরে আটকে থাক। এত গিজগিজে মানুষ দেখে একটু অস্বস্তি হচ্ছে তীব্রর। সবাই কেমন ট্যাপ ট্যাপ করে দেখছে। কি অদ্ভুত, এরা কি আগে কাউকে বিয়ে করতে দেখেনি? বাড়িতে হলেও আয়োজন সেন্টারের থেকে কম কিছু নয়। মুখোমুখি বিশাল বড় স্টেজ, পুরোটা একেবারেই তক্তকে সাদা থিমে বানানো। শুভ্রতায় মোড়ানো সেখানকার পর্দা থেকে সোফা সেট অবধি। সামনেই অতিথিদের বসার জায়গা। এপাশটায় খাবার দাবারের হোল্লাহল্লি। নতুন জামা কাপড়ে মোড়া নিমন্ত্রিতরা অনুষ্ঠানের চাকচিককে আরো বহুগুণ বাড়িয়েছে। তীব্র লম্বা লম্বা পা ফেলে স্টেজে এসে বসল। দুপাশে চারজন ছায়াসঙ্গী তার। নাহিদ কিন্তু আজ কোনে পক্ষ নয়, একেবারে বরযাত্রীর মতো দাপট নিয়ে বন্ধুর সাথে সাথে এসেছে সে। রাহাত তো পণ করেছে, দুলাভাইয়ের হাতই ছাড়বে না। ওকে পাশে নিয়েই সোফায় বসল তীব্র। ফর্সা ছেলেটা মুহূর্তেই মিশে গেল শ্বেত রঙের সাথে। রাহাত জিজ্ঞেস করলো, ভাইয়া জুস নিয়ে আসবো? যাও। পাঞ্জাবি পরা ছেলেটা ছুটল অমনি। তীব্র দু হাতের তালু ঘষতে ঘষতে দেখলো চারিপাশ। নিচতলার কোনো এক ঘরে রয়েছে পুষ্পিতা। সিঁড়ি বেয়ে ওঠানামার ধকল না দিতেই এই সিদ্ধান্ত। মেয়েটাকে খুঁজতে গিয়েও তীব্র বুকের সরব গতি বেড়ে গেল ফের। প্রকাণ্ড হলো ওই ঢিপঢিপে রেশ। অনুভূতির তরঙ্গোচ্ছ্বাসের কি মাত্রাধিক আলোড়ন এসব। কিছু সময় পর স্টেজে সালমা বেগম এলেন, সাথে খোরশেদও আছেন। তবে তাদের ছাপিয়েও তীব্রর চোখ পড়ে ওপাশের এক বৃদ্ধায়। মিথিলার দাদি লাঠি হাতে দাঁড়িয়ে, আগের থেকে বুড়িয়ে যাওয়ায় একা একা চলাফেরা মুশকিল। সালমা মুচকি হেসে ওর মাথায় হাত বোলালেন। এই ছোঁয়ায় কোনো সংকোচ, কোনো দ্বিধা নেই আজ। হাসি হাসি মুখ করে বললেন, তোমার মতো বড় মনের মানুষ আমি খুব কম দেখেছি তীব্র। দোয়া করি আল্লাহ তোমাকে ভীষণ সুখে রাখুক। সে ফটাফট বলল, সুখটা যেন আপনার মেয়ের সাথে হয়। উত্তর শুনে বুক ভরে এলো প্রৌঢ়ার। চোখ দুটো ছলছল করলো আনন্দের তোড়ে। পরপর আংটির বক্স নিয়ে বললেন, নিন আম্মা, পরিয়ে দিন। আলিয়ার ভীত সন্ত্রস্ত চোখ নড়ে চড়ে ওঠে। আমি কে? তোমরাই পারো। খোরশেদ বললেন, তুমি গুরুজন, তুমি পড়ো নাও। আলিয়ার ভালো লাগছে না। তীব্র আজকে চুপটি করে ভদ্রবর সেজে রইলেও সেদিনের কথা তার স্পষ্ট মনে আছে। কেমন ধমকে বলেছিল কথা। বৃদ্ধা দোড়ামোনা করে আংটি ধরলেন। তীব্র নিজেই হাত বাড়ায়। স্বর্ণের আংটিটা নিমিষেই গলে যায় তার লম্বা খসখসে অনামিকাতে। খোরশেদ বললেন, তা আমাদের উপর আর কোনো রাগ নেই তো তোমার? তীব্র হেসে ফেলল। দুপাশে মাথা নাড়লেও চাউনিতে দুষ্টুমি। কয়েক বছর আগের কথা। খোরশেদকে পেটাতেও কিছু লোক ভাড়া করেছিল। বলেছিল বাকি সব রেখে ডান হাত ভাঙতে। কাটায় কাটায় হুকুম তামিল করেছিল ওরা। 6 মাসেরও বেশি সময় লেগেছে
খোরশেদের হাত ভালো হতে। সৌভাগ্য যে লোকটা ওসব জানে না, জানলে আজ হেসে হেসে এভাবে প্রশ্ন করতে পারত। জামশেদ তালুকদারের বসার জায়গাটা এই নিয়ে আরেকবার ঝেড়ে দিলেন মামুন। খুব গদগদ হয়ে বললেন, বসুন স্যার, বসুন। ঠিক আছে আমি, আপনি ব্যস্ত হবেন না। তা বলে তো হয় না স্যার, আপনি কত বড় মাপের মানুষ। আমার কপালে ভালো যে আপনার পায়ের ধুলো পড়েছে আমার চৌকাঠে। আপনার বাসার জন্য কিন্তু এই জায়গাটা আমি আলাদাভাবে বানিয়ে দিতে বলেছিলাম স্যার। আপনি বসলে একটু শান্তি পেতাম মনে। জামশেদ ওপর উপর গম্ভীর রইল, মনে মনে হাসলেন। এক চোট দম ফেলে বসলেন চেয়ারে। হাফিজ পেছনে দাঁড়িয়ে, চেহারায় এক দণ্ড শান্তি নেই। একের পর এক কল আসছে ফোনে। রিংটোনের শব্দেই জামশেদের মাথা ধরে গেল। বিরক্ত হয়ে বললেন, আহা, সাইলেন্ট করতে পারছো না? এমনিতেই চারপাশে এত আওয়াজ, তার মধ্যে আবার তোমার ফোন। ছেলেটা মুখ গোজ করে জানালো, কি করব স্যার বলুন, এক এক মিডিয়া থেকে এক একবার ফোন করছে, মনে হয় বিয়ের ব্যাপারটা লিক করেছে কেউ। করবেই তো, এরকম একটা সরব এলাকায় খোলামেলা বিয়ে হলে কি ঢেকে রাখা যায় কখনো? কিন্তু করারই বা কি আছে? তীব্র বারণ করেছে, শোনোনি। আর ব্যাপারটা সত্যি, বৌমার কথা মিডিয়া জানলে একেবারে রং তামাশা শুরু করে দিবে। এসবও চায় না, আমিও চাই না। ঘরের ব্যাপার ঘরেই থাকুক, বৌমা কষ্ট পেতে পারে। সেই জন্যই তো নিজেদের আত্মীয় ছাড়া বাড়তি কাউকে ডাকেনি। সে আমি বুঝছি স্যার, কিন্তু এখন এদের কি বলবো? কিচ্ছু বলতে হবে না, ফোনটা সুইচ অফ করে যাও। তোমার ম্যাডামকে ডেকে আনো। জি। মাথা নুয়ে চলে গেল হাফিজ। জামশেদ একটু হাত সরিয়ে আরাম করে বসলেন। কাঁধের দুপাশে দুজন দেহরক্ষী কঠিন মুখে দাঁড়িয়ে। এর মাঝে শরবত পাঠালেন খোরশেদ। গ্লাসে হাত দিয়ে সার্ভিস বয় ফিরে গেল। আবার চুমুক দিতে দিতে স্টেজে বসা ছেলের পানে দেখলেন জামশেদ। আজ সকালেই তীব্র শেভ করেছে। এতদিন বটগাছের ঝুড়ির মতো লম্বা লম্বা চুল দাড়িগুলো এখন ছোট ছোট, টিপ টিপ সাজানো। তারপরও প্রথম বরের বেশ ছেলে, কি চমৎকার লাগছে না? ভদ্রলোক তৃপ্ত চোখে হাসলেন ওকে দেখে। আজকে মন্ত্রণালয়ে একটা বড় কাজ ছিল তার, সেটা বাতিল করে বিয়ের ডেট ফিক্স করেছেন। তীব্র খুব জোরাজুরি করছিল এই দিনে বিয়ের ডেট ফেলতে। কেন কে জানে, কত যে তাড়াহুড়ো হলো তাতে। ভাবনার মাঝে আবার ফিরিয়ে এলেন মামুন। দুহাত জড়ো করে বললেন, কোনো অসুবিধা হচ্ছে না তো স্যার? সব ঠিকঠাক আছে? আমি কি আপনার মনের মতো আয়োজন করতে পেরেছি? জামশেদ হেসে বললেন, যে অনেক বেশি করেছে, এতটাও দরকার ছিল না। তবে খরচা যা হচ্ছে মনে করে সবকিছুর একটা লিস্ট দিবেন আমাকে। মামুন চিফ কেটে বললেন, ছি ছি, কি যে বলছেন স্যার? আমি তো যা করেছি মন থেকেই, স্বেচ্ছায় বিয়ের সব দায়িত্ব নিয়েছি। বিট্টু ভাইয়ের জন্য কিছু করতে পেরে ভীষণ ভালো লাগে। আপনি যতটুকু করেছেন যথেষ্ট, বাকিটা আমাকে করতে দিন। আমার একমাত্র ছেলের বিয়ে, কিছু দায়িত্ব তো আমারও আছে। মামুন কিছু বলার সুযোগ পেলেন না। ওদিক থেকে কেউ একটা ডাকায় বিদায় নিলেন ত্রস্ত। লুৎফা হাজির হলেন কিছু সময় পর। ডাকছিলেন? ফিরে চাইলেন ভদ্রলোক। হ্যাঁ, কোথায় ছিলে? বৌমার সাথে দেখা করতে গিয়েছিলাম। কি যে সুন্দর লাগছে জানেন, পুরো ঘর জ্বলছে রূপে। বলতেই হয়, আমাদের ছেলের কিন্তু পছন্দ আছে। সে তো আছেই, এতটুকু মেয়ে, অথচ সেদিন বিয়ের সময় কত দামি একটা কথা বলেছিল শোনোনি? আমি তো কিছুক্ষণ অবাক হয়ে চেয়েছিলাম। দাঁড়িয়ে আছো কেন, বসো। লুৎফা বসলেন, প্রশংসার ঝুড়ি মেরে বললেন, মেয়ের খালা খালুও অমায়িক মানুষ, এত মার্জিত ব্যবহার, সব মিলিয়ে ভালোই হয়েছে। জামশেদ শুধালেন, তোমার খারাপ লাগেনি? খারাপ কেন? এই যে মেয়ের একটা পা। প্রতিমধ্যেই থামালেন তিনি। মেয়েটার জন্য লেগেছে, তবে যদি জানতে চান একমাত্র ছেলের বউ করতে খারাপ লাগছে কিনা, তাহলে বলবো না, একটুও না। আমার কাছে আমার ছেলের ভালো থাকার সবার আগে। ওর কদিন আগের অবস্থা আপনার মনে নেই? কিন্তু আজকে ওকে দেখেছেন, মুখের হাসিটা দেখেছেন? যে কোনো মায়ের কাছে সন্তানের চেয়ে দামি কিছু নেই। ওরা ভালো থাকলে আমার খারাপ লাগবেই বা কেন বলুন তো? তাছাড়া মেয়েটা মাশাআল্লাহ এত মিষ্টি, এত বিনয়ী,
গলার স্বর তো শোনাই যায় না কাছে না গেলে। বৌমা আমার একেবারে মনের মতো। পরপরই স্বামীর দিকে ফিরলেন, সতর্ক গলায় শুধালেন, আমার থেকে শুনতে চাইলেন যে আপনার বুঝি এই নিয়ে খারাপ লেগেছিল? ভদ্রলোক ফোঁস করে শ্বাস ফেলে সোজা হয়ে বসলেন। দেখো, মিথ্যে বলবো না, একটু তো খারাপ লেগেছে, কিন্তু এসে বললে সন্তান সবার আগে। আর তার থেকেও বড় কথা, আমার খারাপ লাগলেও বা কি, তোমার ছেলে আমাকে পাত্তা দেয়? কি বদনসিব আমার, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও ঘরের ছেলের থেকে দোয়ানার দাম পাচ্ছি না। লুৎফার হাসি পেল, হাসলেও ঠোঁট টিপে। তিনি বললেন, ও হ্যাঁ, ভালো কথা। শুনলাম তোমার ছেলে ব্যাংক থেকে লোন তুলেছে। হ্যাঁ, কালই বললো আমাকে। আসলে মামুন লোকটা তো আমাদের নিজের কেউ নয়, এত বড় আয়োজন করছেন, একটু কেমন লাগছে না? ও চাইছে বিয়ের ব্যাপার স্যাপার মিটে গেলে একেবারে কড়াই গন্ডায় সব হিসেব করে শোধ করে দিবে। কত বছর লাগিয়ে দিবে শুনি। মাত্র কাজে জয়েন করলো, যদিও গাজীপুরের থেকে ঢাকার ভার্সিটিতে বেতন ভালো, কিন্তু তাও তার উপর আবার একটা ফ্ল্যাটের টাকা পাই আমি। সেটা নিয়ে তো আমাকে দিনে 10 বার রিমাইন্ডার দিচ্ছে, উঠতে বসতে বলছে। আপনি চিন্তা করবেন না, আপনার ফ্ল্যাটের টাকা আমি শোধ করে দিব। যেন ওর টাকা না পেলে আমার কপালে ভাত জুটবে না। মানে আমার জন্য জন্মায় আর আমাকেই আত্মসম্মান দেখাচ্ছে, অথচ সারা জীবন যে লোক পিটিয়ে জবরদস্তি চাঁদা তুলে গুন্ডামি করে বেড়ালো, তার বেলা এইসব সম্মান কোথায় ছিল? এভাবে বলবেন না। ছেলেটি কি আর আগের মতো আছে বলুন তো? কত বদলে গেছে এখন। খারাপ অতীত নিয়ে কাউকে খোঁজা দিতে নেই, আল্লাহ নারাজ হন। জামশেদ চোখ সরিয়ে আরেকবার তীব্রকে দেখলেন, পরপরই কণ্ঠ নামিয়ে বলেন, শোনো, আমার একটা পরিকল্পনা আছে। ভাবছি ব্যাংকের টাকাটা আমি চুপি চুপি শোধ করে দিব। তীব্র মাসে মাসে যা পাঠাবে ওখানে, সেটা বরং ওর নামেই জমা হয়ে থাকবে। পরে কোনো একটা অফারের ছোট দেখিয়ে ওকে ফেরত দেওয়া মনে হয়। সেদিন তো বলল পুষ্পিতাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবে, সে তো অনেক টাকার ব্যাপার। এই টাকা তখন কাজে লাগবে। আমার থেকে যখন নিবেই না, তাহলে এইভাবেই সাহায্য করি। তুমি কিন্তু আবার গিয়ে বলে দিও না। লুৎফা চুপ করে রইলেন, চোখে এক প্রস্থ জলের মাঝে ঠোঁট দুটো চকচক করছে হাসিতে। লোকটা এখন ছেলের জন্যে কত ভাবেন, কত চিন্তা তার। জামশেদ অত শত বুঝলেন না, নিজের মতো বললেন, এই যে বোরখা পরে আছো, গরম লাগছে না? অভ্যেস হয়ে গেছে, কত বছর ধরেই তো পড়ি। তাও এসিটা বাড়াতে বলি। করলেনও তাই। কাউকে একটা হাঁক ছুলেন তাপমাত্রা নামাতে, তারপর বললেন, খাওয়া দাওয়ার সময় কোথাও যেও না, ছেলে মেয়ে দুজনকে নিয়ে সবাই একসাথে বসবো। লুৎফা নিরুত্তর, একই রকম চেয়ে রইলেন তখনও। জামশেদ অপ্রস্তুত হয়ে বললেন, ইদানিং এমন হা করে তাকাও কেন, হয়েছেটা কি? মনের কথাই বলে ফেললেন তিনি। তাকাবো না? বদলে যাওয়া মানুষটাকে দেখেই তো এত অবাক হচ্ছে। ভাগ্যিস পুষ্পিতা আমার ছেলের জীবনে এসেছিল, না হলে শেষ বয়সে এসেও আপনাকে এভাবে কখনো পেতাম আমি? জামশেদ কপাল কুঁচকেও হেসে ফেললেন, স্ত্রীর হাতটা ধরে বললেন, বদল নয় লুৎফা, সত্যিটা হলো তীব্র তো বিয়ের পর ওর বউ নিয়ে থাকবে। তাই আমি ভাবলাম আমিও বরং এখন থেকে আমার বউ নিয়ে থাকি। আর শেষ বয়স বলে কিছু হয় না। তোমার শুরুটা আমি আনন্দের করতে পারিনি, কিন্তু বাকি জীবনটা তো করতেই পারি, তাই না? পুষ্পিতাকে পার্লার থেকে সাজানো হয়নি। সালমা বেগম ওসব একদম পছন্দ করেন না। তার মেয়ের রূপ এমনিতেই পরন্ত বিকেলের মতো সুন্দর, ওসব রংচঙের কি দরকার? তবে ভারী বেনারসি পরাতে বেশ শ্রম দিয়েছেন ডলি বেগম। একসময় তিনিও নিজের পার্লার সামলাতেন। মামুনের সাথে বিয়ের পর আর করা হয়নি, তবে হাতটা টুকিটাকি পাকা এখনো। বিয়ে উপলক্ষে 2-3 মিনিট দাঁড়াবার ফুরসত পাচ্ছেন না তিনি। ওদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এ নিয়ে আরেকবার ডাক পড়লেই ডলি ঘর ছাড়লেন দ্রুত। ওপাশ হতে তখনই ঢুকলো মিথিলা, হাতে এক থালা বিরিয়ানি। চপল পায়ে এসেই পুষ্পিতার সামনে বসল সে। খুব চিন্তা নিয়ে বলল, তুই সকাল থেকে কিচ্ছু খেলি না, একটু পর বিয়ে পড়াবি, সবার সামনে খেতে পারবি তখন। এখন দুটো খেয়ে নে তো। কিন্তু আমার তো খিদে নেই আপু। মিথিলা চোখ পাকায়। হা কর তাড়াতাড়ি। পুষ্পিতা অনিচ্ছায় হা করো। এত সাজগোজের তোপে মুখ খুলতেও কষ্ট।
ঠোঁটে লিপস্টিকের চটচটে ভাবটাও শুকায়নি ভালো করে। তারপর নাকে পরানো নটটাই কি ভার। নুহা ওদের কাছে বসে ও আর চোখে মিথিলাকে দেখলো কিছু বল। অন্তঃসত্ত্বা সে 5 মাসের পেট বোঝাই যায়। আগের হ্যাংলা শরীরটা এখন নেই। গালগুলো বেশ ফুলেছে। কি সুন্দর করে পরেছে শাড়িটা। আঁচলখানা আবার গিন্নিদের মতো কোমরে ঘুরিয়ে পেঁচানো। ও মুচকি হাসতো। সবার জীবনের মোড় কি আশ্চর্য রকম ঘুরে গেছে। কেউ কারো জন্য কোথাও পিছিয়ে নেই। মিথিলা আচমকা তাকালো ওর দিকে। এমন চেয়ে থাকতে দেখে বলল, খাবে নোহা? তুমিও তো মনে হয় তেমন কিছু খাওনি। প্রচন্ড অবাক হলো নুহা। সেই নাহিদের সাথে ঝামেলার পর মিথিলার সাথে ওর আজকে এখন মুখোমুখি দেখা। মাঝে হাসপাতালেও দেখা হয়েছিল, কিন্তু তখন পুষ্পিতার চিন্তায় কোনো দিকে খেয়াল ছিল না। মেয়েটা উত্তর দিতেই থতমত খেল। নার্ভাসনেসেই হাসতো একটু। না মানে আপু। আরে কিসের আপু? নাও নাও, হাঁ করো। নুহা হাসতো। পেটে খিদে নেই, কিন্তু ভীষণ ভালো লাগায় হাঁ করলো। তাও খেতে খেতে বলল, দুলাভাইয়ের সাথে আমাদের আলাপ করাবে না? এলোই একটু আগে, এত ব্যস্ত না। এসেই বাবার সাথে ছোটাছুটিতে নেমেছি। একটু ফ্রি হোক, নিশ্চয় আলাপ করাবো। শুনলাম তোমাদের লাভ ম্যারেজ। আগে কি প্রপোজ করেছিল? মিথিলার ভাতে মাখা হাতটা থামলো। চাইলো চোখ তুলে, মৃদু হেসে বলল, ওই করেছিল, তবে প্রেমের প্রস্তাব নয়, সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিল আমাকে। আমাদের কম্পিউটার ক্লাসে আলাপ। এত ভালো মানুষটা, বড্ড সরল জানো। একটা সত্যি কথা বলবো নোহা, ওর সরলতা দেখেই হয়তো প্রস্তাবে আমি রাজি হয়েছিলাম। ওর হাবভাবে কারোর সাথে ভীষণ পেয়েছিলাম তো, তাই। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কার কথা বলছি। নুহা একা নয়, পুষ্পিতা নিজেও বুঝেছে, কিন্তু মেয়েটা বরাবরের মতো আজকেও এ নিয়ে টু শব্দ করল না। নুহা বলল, আসলে সরল মানুষগুলো এমনই হয় আপু। ভালোবাসার জাল ফেলে খুব চমৎকার দক্ষতায় পেঁচিয়ে নেয় এরা। এই যে আমি, আপনি সবাই কেমন চোখের পলকে ফেসে গেলাম। তবে আমাদের থেকে বড় উদাহরণ হলো তীব্র ভাইয়া। পুষ্পিতাকে ভালোবাসে। কিভাবে বাড্ডার মাস্তান থেকে লেকচারার বনে গিয়েছিল মনে নেই? মিথিলা বলল, আর বলবো না। আমি ওনাকে যা ভয় পেতাম, ভয় কিন্তু এখনো কাটেনি। শ্বশুর বাড়ির সবার সঙ্গে মা তার নতুন জামাই গল্প করছে। এরপর থেকেই সবার এত পাকড়াও করছে আমাকে ওনার সাথে আলাপ করাতে। আমি তো ভয়ও ধারে কাছে যাচ্ছি না। আবার সেই দিন বান্দরবন থেকে পুষ্পিতাকে ওভাবে তুলে এনে বিয়ে করে ফেলায় ফারজানা আন্টি, শাহেদ ভাই সবাই একটুর জন্য বিশ্বের অজ্ঞান হয়ে যায়নি। সত্যি রে পুষ্পিতা, 4 আঙ্গুল কপালে তোর 8 আঙ্গুল সৌভাগ্যে। পুষ্পিতা মুচকি হেসে বলল, সেই জন্যই তো তোমার কাছে আমার অনেক ঋণ আপু। ও কপাল গোছালো। বুঝতে না পেরে বলল, আমার কাছে কেন? বারে, ওই দিন যদি তুমি আমাকে বাড়ির পেছনে না পাঠাতে, ওনাকে আমি পেতাম কখনো? মিথিলা শব্দ করে হেসে উঠল। নুয়াও হাসলো তাল মিলিয়ে। কিন্তু পুষ্পিতার কাছে এটা সূর্যের মতো সত্যি কথা, যা কোনোদিন মিথ্যে হবার নয়। সত্যিই তো। যদিও মিথিলার বিয়ের দিন বাড়ির পেছনে গিয়ে না দাঁড়াতো, যদি ভুল করেই মিরাজরা ওকে তুলে নিয়ে না যেত, এই মানুষটাকে ও পেত কি করে? নিঃস্ব রিক্ত পুষ্পিতা ইহজীবনে এমন পূর্ণ হতে পারত কখনো? স্টোজ জুড়ে নিরন্তর আড্ডা চলছে। নাহিদ, আরমান, মিরাজ, মুশফিক প্রত্যেকেই দুষ্টমিতে মেতে। হঠাৎ নাহিদ খেয়াল করে তীব্র মোড়াচ্ছে। এক পলে স্থির নেই চোখ দুটো। স্বস্তিতে যেন শ্বাসও ফেলতে পারছে না। বিষয়টা হয়তো বুঝলো সে। বিয়ে করার অভিজ্ঞতা আছে কিনা। ওই পাশ থেকে উঠে এসে বসলো কাছে। প্রস্তাব ছুড়ো ফিস ফিস করে, পুষ্পিতাকে দেখবি? তীব্র সতর্ক চোখে চাইল। কিভাবে? নাহিদ দ্রুত হাতে ফোন বের করো। হোয়াটসঅ্যাপে খুলতেই দেখা মিলল পুষ্পিতার। লাল টুকটুকে বেনারসিতে জলজন্ত পুতুল সেজেছে সে। ও বলল, নুহা তোকে দেখতে মানা করেছিল, তাও দেখালাম। বন্ধু বলে এটুকু মায়া করছি নে। তীব্র নিল না। নাহিদের হাতে থাকা অবস্থায় একবার দেখলো কোনো রকম, তারপর ঠেলে দিয়ে বলল, সরা, দেখবো না। নাহিদ যেন আকাশ থেকে পড়ল। এই প্রতিক্রিয়া আশা করেনি সে। তীব্র পুষ্পিতা অন্তপ্রাণ পাগল এক কথায়। ও তো ভেবেছিল দেখা মাত্রই ট্যাপ ট্যাপ পরে থাকবে। কত সুন্দর লাগছে পুষ্পিতাকে, তাহলে এমন করলো কেন?
আচমকা তীব্র উঠে দাঁড়ালো। নাহিদ সুধায় কই যাস? মাথা থেকে পাগড়িটা খুলে ওর হাতে ধরিয়ে দিল সে। বলল ব্যস্ত গলায়, আসছি। ঘরের ভেতর হতে এক ঝাঁক তরুণীর খিলখিলে হাসির শব্দ ভেসে আসছে। কত কথা, কত গল্প তাদের। তক্ষুনি খোলা দরজার কাঠে আঙুলের উল্টো পাশ তুলে টোকা দিল কেউ একজন। হাসি থামল। একযোগে ফিরে চাইল সবাই। তীব্রকে দেখেই পুষ্পিতার কলিজা ছড়াৎ করে উঠল। বুকের একটা সুনিশ্চিত কম্পন হারালো সুদূরে। ভেতরটায় সুর জাগানো অনুভূতি ঠেসে তৎপর চোখ সরালো সে। তীব্রকে এখানে কেউ আশা করেনি। নুহা অবাক হয়ে বলল, ভাইয়া আপনি কিছু বলবেন? তীব্রর চোখ পুষ্পিতার দিকে। ঠোঁটে এক ফোঁটাও হাসি নেই। ভীষণ থমথমে গলায় জানালো, পুষ্পিতার সাথে আমার কিছু কথা আছে। তীব্র সিরিয়াস কিছু না হলে নাম ধরে ডাকে না। পুষ্পিতা ত্বরিত ফিরল। ঘাবড়ে গেল। নুহার দশাও তাই। আজকের মতো আনন্দঘন দিনের সঙ্গে তীব্রর মুখের কোনো মিল নেই। এক পল বন্ধু আর মিথিলার সাথে মুখ চাওয়াচাই করে বলল, কিছু কি হয়েছে? তীব্রর উত্তর তৈরি। অনেক কিছু হয়েছে যেটা আমি শুধু ওকেই বলতে চাচ্ছি। তোমরা বাইরে যাও। কিন্তু এত কথার তো দরকার নেই, যাও। তীব্রর তপ্ত চোখ মুখ দেখে ভয় পেল মেয়েটা। দুরু দুরু বুক নিয়ে পুষ্পিতাকে দেখলো আবার। কি হলো কে জানে। এত কষ্টতের পর দুজন এক হয়েছে, ফের ঝামেলা হয়নি তো? নুহার কথা বাড়ালো না, বাড়িয়ে লাভও নেই। তীব্র জবাব দেবে না নিশ্চিত। ভেতরে যে কজন ছিল সবাইকে নিয়েই বের হলো চুপচাপ। পুষ্পিতার অবস্থা শোচনীয়। মুখটা ফ্যাকাশে। শঙ্কায় হাবুডুবু খেয়ে বলল, কি হয়েছে? আমি কি কিছু করেছি? আপনি কি আমার উপরে রেগে আছেন? তীব্র কোনো জবাবও দিল না। দরজার ছিটকেনি টানলো ব্যস্ত হাতে। গম্ভীর মুখে ঘুরে এগিয়ে এলো কাছে। পুষ্পিতার গলা শুকিয়ে কাঠ। ও নির্ঘাত কিছু একটা করেছে। তীব্র কষ্ট পেয়েছে বোধ হয়। গতকাল ঘুমের মধ্যে মানুষটা কল করেছিল, ও ধরতে পারেনি। সে নিয়ে কি নাকি সকালে বলেছিল সেজেগুজে সবার আগে ওকে ছবি পাঠাতে। ওর তো ফোন হাতের কাছে নেই বলে পাঠাতে পারিনি। কি নিয়ে রাগ করো মানুষটা। মেয়েটা আতঙ্কে চুবুথুবু যখন তীব্র ঠিক সামনে এসে দাঁড়ালো। ঘন ঘন ঢোক গিলতে থাকা পুতুল বউর দিকে বাক্য ছিল আচমকা, একটা চুমু খাই তোমাকে। পুষ্পিতা ভ্যাবা চেকা খেলো। তীর তীর করা ঠোঁট যুগল হা হলো দুই প্রান্তে এসে। হতভম্ব আওড়ালো। তীব্রর কণ্ঠ ছটফটে, প্লিজ। আপনি এই জন্য এসেছেন? তাহলে অমন। তার সংকোচহীন উত্তর, এসব তো ওদের তাড়াতাড়ি বের করতে করেছি। দুটো দিন এই বিয়ের চক্করে তোমার ধারে কাছে আমাকে ঠিকঠাক আসতে দেয়নি, কিন্তু ছবি দেখে মাথা খারাপ হয়ে গেছে। একটা চুমু খাবো, অল্প একটু। আজকেরটাতে ঠোঁট কাটবে না, প্রমিস। পুষ্পিতার বিস্ময় তখনও কাটেনি। আপনি কি পাগল? আর কিছুক্ষণ পরেই তো বিয়ে। এত কথা বলো না ভীতু মেয়ে, যত কথা বলবে অত দেরি। পুষ্পিতা কিছু বলতেই পারল না। কালচে ওষ্ঠপুট কেমন তেড়ে এসে বসে গেল ঠোঁটে। ঠিক 2 মিনিট। তীব্র সরে এলো। পুষ্পিতার নথ খুলে ঝুলছে গালে। সেটা তুলে আবার আটকে দিল ও। হতবাক চেয়ে থাকা মেয়েটার নাকে টোকা দিয়ে বলল, থ্যাংক ইউ, বাট স্ট্রবেরি ওয়াজ ফার বেটার দ্যান ইট। পরপরই স্বর নামিয়ে বলল, ব্যাপার না, রাতে পুষিয়ে নেব। পুষ্পিতা হতচেতন। ভরকানো ভাব কাটেনি ঠিক করে। দৌড় খুলে চলে যাওয়া শরীরটার দিকে স্তম্ভিত চেয়ে রইল সে। তুরন্ত হুড়মুড়িয়ে ঘরে এলো নুহা, সাথে মিথিলাও আছে। অস্থির চিত্তে বলল, কি হয়েছে রে ভাইয়া, কি বললেন? পুষ্পিতা মাথা নোয়ালো। লজ্জার বাণী রুদ্ধস্বর, শুধু এপাশ ওপাশ ঘাড় নেড়ে বোঝানো, কিছু না। কিছু না? তাহলে এলেন কেন? পুষ্পিতা বসে বসে হাঁসফাঁস করলো নীরবে। উত্তর তার কাছে নেই। বেশি বেগ পোহাতে হয়নি। তাকে নিস্তার দিতে আয়েশা চৌকাঠে এলেন। ঘোষণা করলেন তাড়াহুড়ো করে, কাজী সাহেব আসছেন। পুষ্পিতার অশান্ত মন জোর করে শান্ত করতে চাইল। এখনো হাত পা কাঁপছে। কত বছর পর তীব্রর এত প্রগাঢ় স্পর্শ পেল আজ। এই কাপুরি সামলাতে গিয়ে না শেষ হয় ও। সেই একই কাজই ঢুকলেন ঘরে। আজ চেহারায় ভয় নেই। হেলে দুলে বুক চিতিয়ে এসে দাঁড়ালেন ভদ্রলোক। হাসি হাসি মুখ করে বললেন, আজও কি কাবিন সব থেকে কম নেবে, নাকি আজকেও বরের নাম লিখে দেব? সবাই হেসে ফেলল। সালমা বললেন,
যেখানে আত্মার বন্ধন এত গাঢ়, সে সম্পর্কে স্বয়ং সৃষ্টিকর্তার রহমত আছে, সেখানে কাবিন একটা হলেই হলো। আপনি কমই লিখুন, এই নিয়ে আমাদের কোনো চাওয়া নেই। বেশ বেশ। দ্বিতীয়বার বিয়ে পড়ানো শুরু হলো। আজকের বিয়ে শুধুই আনুষ্ঠানিকতা, সমাজকে জানানো। আর মেয়ের অভিভাবক থাকার হেতুতে হৃদয় দিয়ে যারা বহু আগেই কাছাকাছি, তাদের নতুন করে আবার কাছে আনার কি আছে। সময় কাটলো, খাওয়া দাওয়ার বিস্তর পাঠ চোকানো শেষ। এবার বর বউকে সমসঙ্গে বসানোর পালা। পেছনে এক ঝাঁক মানুষ সমেত তীব্র পা ফেলল ঘরে, এসে বসল ঠিক পুষ্পিতার ডান পাশটায়। তুখোর সুগন্ধির প্রখর ঘ্রাণে মেয়েটা ত্রস্ত বেনারসি চেপে ধরল মুঠিতে। সেদিন বিয়েতেও তার অনুভূতি ছিল, নতুন শিহরণ ছিল রন্ধ্রের ভাঁজে, কিন্তু ওসবের মাত্রা এত প্রগাঢ় হয়নি তো। তখনই কোত্থেকে একটা বড় আয়না নিয়ে হাজির হলো নুহা। বর বউর সামনে ধরতেই মাথা দুটো কেউ একজন পাতলা কাপড়ে ঢেকে দিল ওদের। পুষ্পিতা পাশ ফিরল তখন তীব্র আগেই চেয়ে চোখাচোখি হলো, দুম করে চোখ টিপল সে। পুষ্পিতার বুক ছলকায়, লজ্জা পায়, দৃষ্টি ফিরিয়ে আরশিতে নিয়ে আসে সহসা। নুহা জিজ্ঞেস করল, বলুন তো ভাইয়া, আয়নায় কাকে দেখতে পাচ্ছেন? ওপাশ থেকে নাহিদ বলল, আগে বিট্টু কেন বলবে? লেডিস ফার্স্ট। আগে আমরা আমাদের ভাবির মুখে শুনবো। বলুন ভাবি, আপনি কাকে দেখতে পাচ্ছেন? পুষ্পিতা এমনি লজ্জায় কাবু। এত মানুষ এখানে, যদিও গুরুজন কেউ নেই, কিন্তু তাও মেয়েটা ঠোঁট টিপে রাখলো। নুহা তাগিদ দেয়, কিরে বল, আমাদের ভাইয়া কিন্তু অপেক্ষা করছে। পুষ্পিতা চোখের কোনা তুলে দেখতে চাইল তাকে। বিধিবাম, চোরা নজর পৌঁছালোই না। মাথা নামিয়ে মিহি কণ্ঠ ছোটালো, আমার দেখা সবচেয়ে সুদর্শন পুরুষকে। অমনি ঘরময় হাততালি পড়ল। পেছনে বসা মিরাজরা টেনে টেনে বলল, ওহা, সুদর্শন পুরুষ। রাহাত অধৈর্য বলল ছটফটে গলায়, এবার বিট্টু ভাইয়া বলবে। মিথিলা চোখ পাকিয়ে বলল, এই তুই এখানে কি করছিস? বলেছি না এখানে ছোটদের আসতে নেই। ও ঠোঁট উজে বলল, আমি কি আর ছোট আছি? আমি তো এখন তোমার থেকেও লম্বা। সৌরভ তাল মেলালো সাথে, ঠিক কথা, শালাবাবু এখন কলেজে উঠবে আর তুমি তাকে বাচ্চা বানিয়ে দিচ্ছ মিথিলা। এই তো দুদিন, তারপর সেও তো বউ নিয়ে বসবে স্টেজে। সিনিয়রদের দেখে দেখে শিক্ষা রাখাতে হবে না। রাহাতের যুক্তি পছন্দ হলো। উত্তেজনায় হাই ফাইভ করো দুলাভাইয়ের সাথে। মিথিলা মুখ বাঁকায়। নুহা একবার নাহিদকে দেখলো, একবার ওকে। একটা সময় এরা দুজন দুজনকে ভালোবাসতো, অথচ আজ ভাগ্যের চালে কে কোথায় গিয়ে পড়েছে। নাহিদ বড্ড স্বাভাবিক, হাবভাব দেখে মনে হচ্ছে মিথিলাকে চেনেই না। এখন অব্দি একবার তাকাতেও দেখেনি। ও ছোট্ট করে শ্বাস চালো, পরপর ঠোঁটে হাসি টেনে বলল, ভাইয়া এবার আপনার পালা, বলুন আয়নায় কাকে দেখতে পাচ্ছেন? পুষ্পিতার মতো তীব্রর এত সময় লাগেনি। সে ঝট করে বলে দিল, আমার বউকে, পৃথিবীর হাজার কোটি মানুষের মধ্যে যার উপর শুধু আমার একার অধিকার। পুষ্পিতার বুক জোড়ালো, শ্বেত কাপড়ে কুণ্ঠার ধারা। হাততালির শব্দ এবারে চড়াও হলো বেড়ে। তীব্রর উত্তরে বন্ধুদের উচ্ছ্বাসও বাড়ল আরেকটু। মুশফিক তো বলেই ফেলল, আমিও বিয়ে করব। বউকে দেখে এভাবে বলবো, কেউ আমাকে বিয়ে দাও প্লিজ। ঘরময় একজন হাসাহাসির মাঝে আচমকা ছুটে এলেন সালমা। হই হই করে জানালেন, পুষ্পিতা, ফারজানা এসেছে। মেয়েটা উদ্বেগ নিয়ে বলল, কোথায়? এর মাঝে ঢুকলেন ফারজানা। একারণ শাহিদও এসেছে। ত্রস্ত পায়ে এগিয়ে পুষ্পিতাকে জড়িয়ে ধরলেন রমণী। বুকের সাথে বসে থাকা পুষ্পিতাকে শক্ত করে চেপে রেখে চুমু খেলেন মাথায়। মুখটা তুলে বললেন, কেমন আছো এখন? ভালো। আসতে তো দেরি করলেন কেন? পথে গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। আমি তো ভাবলাম এসে বিয়েই পাবো না। যাক, দেখে শান্তি লাগলো যে অনুষ্ঠান এখনো হচ্ছে। এরপর তীব্রর দিকে চাইলেন তিনি। কপাল কুঁচকে বলেন, তুমি বুঝি সেই গুন্ডাবর যে আমার বাড়ির উঠান থেকে আমাদের মেয়েকে তুলে এনেছ? তীব্র মৃদু হেসে সালাম দিল। ভদ্রমহিলা খুশি হয়ে বলেন, ওয়ালাইকুম সালাম। এতদিন ছবি দেখেছি, সামনে থেকে দেখলাম মাশাআল্লাহ একেবারে রাজপুত্র। পুষ্পিতার নজর পড়ল ফারজানার পেছনে।
বিশাল ফুলের বুকে হাতে দাঁড়িয়ে শাহেদ, চোখে মুখে প্রকট দ্বিধাদ্বন্দ্ব। মেয়েটা স্ফূর্ত কণ্ঠে শুধালো, কেমন আছেন স্যার? ওখানে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। শাহেদ একটু অবাক হয়। গলা ছেড়ে হেঁটে আসার মাঝেই পুষ্পিতার ঠোঁট ভর্তি হাসিটা মন দিয়ে দেখে। 2 বছরে কখনো ওকে এমন হাসতে দেখেনি তো। হু হা ছাড়া জবাব দেয়া মেয়েটা কি প্রফুল্ল আজ। দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়েটাকে দেখছে শাহেদ। ভালোবাসা সত্যি এত জোর, যার বিরহে মানুষ শোকে নিঃশেষ হয়, তাকে পেলেই আবার হাসতে পারে। ও এসে বুকেটা পুষ্পিতার হাতে দিয়ে বলল, কংগ্রাচুলেশন। পুষ্পিতার হাসি অন্তরে ওভাবেই বলল, ধন্যবাদ। তারপর তীব্রর দিকে হাতটা বাড়ালো সে। আমি শাহেদ আহমেদ, বান্দরবন স্কুলের শিক্ষক। হেসে সেই হাত ধরলো তীব্র, কিন্তু শাহেদকে তার একটুও ভালো লাগেনি। পুষ্পিতার দিকে এমন করে তাকাচ্ছিল কেন? তার বউয়ের দিকে শুধু সে তাকাবে, আর কেউ না। সাদা হাফ হাতা শার্টের ওপর কালো রঙের লম্বা দাগটানা, পরনের পাজামাটাও একই নকশায় তৈরি। স্বল্প মিকি অন্ধকার মাখা ছোট্ট একটা ঘর, ভেতরে এক কোণায় বসে থাকা কালো বর্ণের ছেলেটা হাঁটুতে বুক গুজে রইল। খাবার সময় হয়েছে এদিকে। মাঝে একবার ডেকে গেলেন হাবিলদার, রুক্ষ ভাষায় বললেন, খাবার দিচ্ছে, উঠছিস না কেন? হাতের লাঠিটা দিয়ে লোহার শিকে 2-4টে বাড়ি দিয়ে মনোযোগ চাইলেও বিশেষ লাভ হয়নি। ঠাই বসে থাকা ছেলেটা নড়ল না এক চুল। শেষে মেজাজ খারাপ করে চলে গেলেন ভদ্রলোক। কিছু সময় কাটলো, তারপর আচমকা আরেকটি প্রশস্ত চওড়া দেহের দেখা মিলল সেথায়। গারদের এপাশ থেকে ডাকলো, শাফিন। খুব চেনা কণ্ঠ। ত্রস্ত মাথা তুলল শাফিন। তীব্রকে দেখেই চমকালো, হকচকালো তার নিভন্ত চোখ। তরিত উঠে এলো ছেলেটি, খুশিতে হড়বড় করে বলল, বিট্টু, বিট্টু তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। আমাকে ছাড়িয়ে নিতে এসেছিস তাই না? আমি না এখানে আর থাকতে পারছি না। দেখ না, কতগুলো মিথ্যে মামলায় আমাকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে। আমি কিছু করিনি বিট্টু, আমাকে নিয়ে যা ভাই, প্লিজ প্লিজ নিয়ে যা। তীব্র নিশ্চুপ নিরুত্তর। শাফিনের চোখের তলায় কালি জমেছে। বেশভূষা ঠিক নেই, বোঝাই যাচ্ছে এখানে কতটা দুঃসহন দশায় সে। হঠাৎ ওর নজর পড়ল তীব্রর পোশাক আশাকে। সেবার দেখে আসা অগোছালো অবিন্যস্ত বন্ধুটা তো নেই। পরিপাটি মুখশ্রী, গায়ে চাপানো শেরওয়ানি দেখে অবাক হলো শাফিন। কৌতূহলে একসা হয়ে বলল, তোর কি বিয়ে বিট্টু? উত্তর এলো সহসা, হ্যাঁ। শাফিন থমকালো তাতে। পুষ্পিতাকে ছেড়ে তীব্র এগিয়ে গেছে। 2 বছরও যা হলো না, 2 সপ্তাহে হলো কি করে? তীব্র নিজেই বলল, কার সাথে জানিস? শাফিনের চোখে প্রশ্ন, অল্প আওয়াজে শুধালো, কার? পুষ্পিতা। ওর চোখ বেরিয়ে আসে, কণ্ঠ শৃঙ্গে তুলে বলে, কি? তীব্র বুকে হাত গুজে দাঁড়ালো। মুখায়বে আত্মগরিমা জলজল করছে, তেমনি সুদৃঢ় তার কণ্ঠস্বর। তুই আমাদের আলাদা করতে চেয়েছিলি না, অথচ দেখ কিচ্ছু হলো না। আসলে এটাই ভালোবাসা। এখানে খাদ না থাকলে আল্লাহ ছাড়া আলাদা করার ক্ষমতা কারণ নেই শাফিন। আমার পুষ্পিতাকে আমি ঠিক খুঁজে নিয়েছি। শাফিন উদ্বেগ নিয়ে বলল, কিন্তু আমি তো তোর জন্য অনুতপ্ত। আমি তোর ক্ষমাও চেয়েছি তোর পায়ে ধরে। তুই তো বলেছিলি আমাকে মাফ করে দিয়েছিস, তাহলে আমাকে এখন নিয়ে জানা বিট্টু। তুই একবার আঙ্কেলকে বললে আমি। তীব্র হুট করে মুখ শক্ত করল, জ্বলন্ত আগুন ঠিকরে দিল দৃষ্টিতে। না, মাফ তোকে আমি আমার জন্য করেছিলাম। ভেবেছিলাম তোর এই ছেলে মানুষই চক্রান্তটাই শুধু আমি ভুগছি, কিন্তু তোর জন্য আমার ভীত মেয়ের যা ক্ষতি হয়েছে শাফিন, তার সব আমি এবার কড়াই গন্ডায় উসুল করে নেব। শাফিন বুঝতে না পেরে বলল, কি করেছি আমি পুষ্পি? পথিমধ্যে ঠোঁটে আঙুল চাপলো, নেত্রমণিতে উষ্ণতার ঝড় তুলে বলল, তোর অপবিত্র মুখে আমার স্ত্রীর নাম নিবি না। বিট্টু। তীব্রর দুপাশের চিবুক মটমট করল ঠোঁট নাড়াতে গিয়ে। ভীষণ ক্রোধে চৌচির হয়ে পড়ল। তোর একটা অন্যায়ে আমার জীবনে 2 বছর নষ্ট হয়ে গেছিল, তাও আমি তোকে ক্ষমা করে দিয়েছিলাম শাফিন। কিন্তু তুই আমার ভীতু মেয়ের সাথে যা করেছিস, তোর জন্যেও যতটা যন্ত্রণা পেয়েছে, যা হারিয়েছে, শুক্রিয়া কর। তোর আর আমার মাঝে এই লোহার শিকগুলো আছে, না হলে আজ তুই এক্ষুনি আমার হাতে খুন হতি, ফর শিওর। একটু
থেমে বলল, আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব তুই যাতে কোনোদিন থানা থেকে বের হতে না পারিস। এটা আমার নিজের কাছে নিজের করা প্রতিজ্ঞা। ভাই এভাবে বলিস না। আমি তীব্র কথা শেষ করতে দিল না। হুঙ্কার ছুলো দরাজ স্বরে, তোর প্রত্যেকটা দিন কাটবে অনুশোচনায় শাফিন। প্রতিটা মুহূর্ত তুই হাহাকারে ভুগবি। মাদক সেবন, বিক্রি, ইফটিজিং আরও অনেকগুলো মামলা খেয়েছি শুনলাম। এবার তোর উপর আমি অ্যাটেম্প টু মার্ডার কেসও করব। রাজসাক্ষী হব নিজে। এক কথাই বলতে পারিস এখান থেকে তোর বের হওয়ার কোনো সুযোগই আমি রাখবো না। যদি ফাঁক ফোকর দিয়ে বের হয়েও যাস সেটা তোর জন্য আরো বড় দুর্ভাগ্যের হয়ে দাঁড়াবে। তোর শাস্তি তিল তিল করা কষ্টই হবে বিয়ের দিন আমার স্ত্রীকে দেয়া আমার উপহার। তীব্র রেজা তালুকদার কখনো প্রেম আর প্রতিশোধ ফেলে রাখে না। কথা শেষ করে ঘুরে হাঁটা ধরো সে। শাফিনের চোখে অন্ধকার নেমে আসে। এতদিন অন্তত আশায় ছিল তীব্র জানলে ঠিক একটা ব্যবস্থা করবে, কিন্তু এখন তো তাও শেষ। উদ্ভ্রান্তের ন্যায় পিছু ডাকলো সে। বিট্টু যাস না, আমাকে ফেলে যাস না বিট্টু, আমার ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল করে ফেলেছি আমি। তীব্র শূন্য হয়তো, কিন্তু দর্পের গতি থামেনি। অনুতাপে হাহুতাশ করে শিকের গায়ে মাথা ঠুকলো শাফিন। চোখের ব্যাকুল বর্ষায় ভিজে গেল বুক, কিন্তু আজকের এই কান্নার কোনো সুরাহা নেই। কেউ নেই তার অপরাধের পাশে। এজন্যই হয়তো বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। নতুন করে বিয়ে পড়ানোর পরপরই বাতাসে খবর ছুটে বেড়ালো তীব্রকে পাওয়া যাচ্ছে না। অমন বেশভূষাতেই কোথাও একটা উধাও হয়ে গেছে। বন্ধুরা ফোন করলো, বাবা করলেন, পুষ্পিতা ফোন করলো, মেসেজ পাঠালো, কিছুতেই কোনো লাভ হয়নি। পাক্কা 1.5 ঘন্টা পর তাকে দেখেই যেন প্রাণ ফিরল জামশেদের। চৌখাটেই ছুটে গেলেন তিনি। কোথায় গিয়েছিলে? থানায়। জামশেদ থমকালেন। শাফিনের সাথে দেখা করতে? হ্যাঁ। ভদ্রলোকের চেহারায় চিন্তা দেখা গেল, পিছেল গলায় শুধালেন, কেন জানতে পারি? উনি ভেবেছিলেন বন্ধুর বেলায় তীব্র ফের উদারতা দেখাবে, হয়তো বলবে ওকে ছাড়িয়ে দেওয়ার কথা, অথচ সে বলল, ও যেন কোনোদিন থানা থেকে ছাড়া না পায় সেটা এনশিওর করতে। তারপর দীর্ঘ ভাই চলে গেল সামনে। জামশেদ অবাক হলেন, পরপরই ভীষণ স্বস্তিতে বুকটা লুটোপুটি খেল। ক্রূর হেসে ভাবলেন, এত মারাত্মক কেসে ফাঁসানো হয়েছে, জামিন নাকচ হতে বাধ্য। তুমি চিন্তা করো না মাইসন, যে তোমাকে ভুগিয়েছে দুর্ভোগ এখন তার পোহানোর পালা। বিয়ে বাড়ি যখন মোটামুটি শান্ত, আজকের রাত সবাই এখানেই থাকবে। একেবারে কাল বউ নিয়ে বাড়ি ফিরবে তীব্র। তাই ওদের প্রথম রাতের আয়োজন করা হয়েছে সেখানে, যেখানে ভাড়া থাকতেন সালমারা। সুন্দর ঘরটা ফুলের বসন্ত ঢেলে দিয়েই লোক দিয়ে সাজিয়েছেন মামুন। ডলি নিজে করেছেন তদারকি। সকলের আশ্চর্য বদল দেখে সালমা নুহা দুজনেই প্রসন্ন খুব। ওই দিন পুষ্পিতাকে করা অপমানগুলো এখনো সবার পরিষ্কার মনে আছে। সেদিন যে মেয়েকে এক ঘর লোকের সামনে চরিত্রহীন বলেছিলেন ডলি, আজ তার বিয়ের সমস্ত কাজ তিনি নিজ হাতে করছেন। নুহা এমন দৃশ্য দেখে নিজেকে সামনে রাখতে পারেনি, ফটাফট ক্যামেরা নিয়ে ছবি তুলল কিছু। অন্যদিকে মিরাজরা ঘোট পাকাটে ব্যস্ত। বিস্তর পরিকল্পনা করেছে সবাই মিলে। তীব্র বাসর ঘরে ঢোকার আগেই তারা পাকড়াও করবে। দরকার পড়লে টাকা আদায়ের লক্ষ্যে মিছিল নিয়ে দাঁড়াবে। গুনে গুনে করকরে নোট পকেট হতে না খসাতে পারলে বাসর টাসর বাদ। মুশফিক বলল, কত চাইলে ভালো হবে বলতো? আরমান বলল, আরে চাইবো যত খুশি, বউয়ের কাছে যাওয়ার জন্য বিট্টু জানেও দিয়ে দেবে। মিরাজ কেমন খ্যাক করে বলল, ওর জান নিয়ে কোলে বসে রাখবো, কত টাকা চাইলে ঠিকঠাক হবে ভাব। নাহিদ মাথা চুলকে বলল, আমি বলছিলাম কি, এসব না করলে হয় না? বেচারা প্রথমবার বিয়ে করলো, রাত প্রায় 1টা বাজে, এখন আবার এসব, আমার টায়ার্ড লাগছে। এই তুই চুপ কর, গরুটা আর ভালো হলো না, খুব বুঝি আমরা। টায়ার্ড নাকি বল, যে মেশিনের চাপ পড়েছে, ঘরে যাওয়া জরুরি। ছেলেটার দাঁত কিরমির করে বলল, আবার তুই? কথার মাঝে তীব্র এসে দাঁড়ালো। ওকে দেখে শশব্যস্ত থামলো সবাই। কোথায় গিয়েছিলে বিট্টু? সবাই কত ফোন করলাম। কাজ ছিল একটা। তোরা এখানে কি করছিস? আরমান বলল, আমরা তো গল্প করছিলাম। তীব্র এসে মুশফিদের কাঁধে হাত রাখলো, পিঠ চাপড়ে বলল, বিয়েতে দেখলাম তোরা অনেক খেটেছিস, তাই তোদের সবার জন্যে
আমি একটা স্পেশাল ট্রিটের ব্যবস্থা করেছি। বলেই দারুণ করে হাসতো সে। আরমান বুঝে গেল, হই হই করে বলল, হবে নাকি 2 প্যাক? কাঁধ উঁচায় সে। অফকোর্স, কেন হবে না? বাকিরা উচ্ছ্বাসে ফেটে পড়ল। নাহিদ, নীরস, আওরারও। এসব তো আমি খাই না। বন্ধুর বিয়ে উপলক্ষে একটু খেলে কিছু হবে না। চল, ঘরে যাওয়ার আগে দুদান তাসও খেলে আসি। মিরাজের কণ্ঠে অবিশ্বাস। সত্যি বলছিস? তীব্র মাথা নাড়তেই হইচই বাঁধিয়ে দাঁড়ালো সকলে। বিট্টু পুষ্পিতাকে ঘরে বসিয়ে রেখে ওদের সময় দিচ্ছে, এ যেন ভাবাই যায় না। বন্ধুদের এত ভালোবাসে ছেলেটা। ভাবতে ওদের চোখ আবেগে ছলছল করে উঠল। মুশফিক তো গদগদ হয়ে বলল, তুই কত ভালো রে বিট্টু। তীব্র স্বভাব সুলভ বলল, আই নো, এখন সামনে হাট। ওরা হেলে দুলে আগে আগে হাঁটে। তীব্র একটা ঘরের সামনে এলো। দরজা ঠেলতেই মেঝের উপর তার সাজানো দেখে সবার চোখ চকচক করে ওঠে। পাশে কাচের দুটো বড় বোতল রাখা। শুধু নাহিদ আনন্দ পেল না। এরা সবাই ব্যাচেলর, কিন্তু ওর তো একটা বউ আছে। এসব মদ টদ খেয়ে যদি টাল হয়ে যায়, নুহা তো রণচণ্ডী হয়ে গর্দান ছেদ করে ফেলবে। কিন্তু তীব্রর মুখের উপরেও ছেলেটা মানা করতে পারছে না। ততক্ষণে মিরাজ, আরমান, মুশফিক ভেতরে ঢুকে গেছে। নাহিদ দুশ্চিন্তায় আস্তে ধীরে এগোনোর মাঝেই তীব্র পেছন থেকে জোরসে এক ধাক্কা মারল ওকে। অপ্রস্তুতিতে সোজা গিয়ে আরমানের গায়ে হুমড়ি খেল ছেলেটা। বিকট চোখ ফিরতে খট করে দৌড় আটকে দিল তীব্র। ওরা চমকায়, ভোরকে থাকে কিয়ৎক্ষণ, তারপর ধরফড় করে দরজায় ঝুঁকে আসে। কি রে এই বিট্টু, দরজা আটকালি কেন? ওপাশ থেকে জবাব এলো, তোদের কাউকে এক ফোঁটা বিশ্বাস করি না আমি। এত স্বাদের বাসন নিয়ে তো কোনো রিস্ক নেওয়া যাবে না। থাক এখানে, ভাগ্য ভালো হলে কেউ এসে খুলে দিতেও পারে। তীব্র চলে গেল। তার পায়ের শব্দ গন্তি মুখ কালো হলো সবার। আরমান মাথায় হাত দিয়ে বলল, যা, এটা কি হলো? মিরাজ বলল, আমি আরও ওর ভালো মানুষই দেখে সেন্টি খেয়ে উল্টে যাচ্ছিলাম। ধুর। মুশফিক একটু নিরুদ্বেগ বলল, তবে এমনি এমনি কিন্তু আটকায়নি, আড্ডা দেওয়ার সব সরঞ্জাম রেখে গেছি। ও বাসর ঘরে লুকোচুরি খেলুক, আমরা তাস খেলি, কি আর করার, সিঙ্গেল স্যাট লাইফ। বাকিদেরও একই মত। মুশফিকে দেখা দেখি নিজেরাও এসে বসল। নাহিদ তখনই একই রকম দাঁড়িয়ে। আরমান বলল, কি রে বেটা, আয়। আমি না মানে। আবার মানে মানে করেছে। ও বুঝিয়েছি, সে তো এখনো বিবাহিত। দরজা আটকে গেছে বলে বউয়ের জন্য ছটফটানি শুরু হয়েছে, তাই না? মুশফিক বলল, হবে না, সবে এক রাত একসাথে ঘুমালো বেচারা। একদিন বিরিয়ানি খেয়ে বাকি দিন কি সাদাবাদ ভালো লাগে বল? নাহিদ চসূচক শব্দ করে বলল, কিসব অশ্লীল কথা বলছিস বলতো? মিরাজ দুষ্টু হেসে বলল, তা ভাই নাহিদ, বিয়ে তো করলে, এখন মেশিন ঠিকঠাক কাজ করে তো? নাহিদ খটমটিয়ে বলল, আবার শুরু করেছিস? গতবার তোর এই মেশিনের চক্করে নুহা আমাকে শুধু চর মারতে বাকি রেখেছিল। আমি কি তোকে বলেছিলাম ওকে গিয়ে জিজ্ঞেস করতে? তোর মাথায় ঘেলু নেই, তাতে আমার কি দোষ? নাহিদ অতিষ্ঠ শ্বাস ফেলল। আরমান গ্লাস বের করেছে। বোতল খুলে লালচে তরল ঢালতেই মুশফিক আটখানা হয়ে বলল, আহা, কতদিন পর খাবো বিট্টু। দোয়া করি ভাই, শতপুত্রের জনক হক তুই। নাহিদ উল্টো ঘুরে দরজায় ধাক্কা দিল, যদি কেউ শুনতে পায়। মিরাজ বিরক্ত হয়ে বলল, শব্দ করছিস কেন? কেন করছি মানে? তোর এসব ছাইপাস খেতে লেখা, আমি ভাই বের হব। তিনজন মুখ চাওয়াচাই করলো। সমস্বরে টেনে টেনে বলল, ও ও ও বের হবে। আচমকা আরমান এসে জাপটে ধরে নাহিদ হকচকারে খুব। ছেলেটা ওর হাত নিয়ে পিঠের সাথে ধরেছে। মিরাজ মুশফিককে বোতল নিয়ে ছুটে আসতে দেখে যা বোঝার বুঝে ফেলল নাহিদ। চোখ রাঙিয়ে বলল, না একদম না, বারণ করছি। তার নিষেধ কেউ শুনলই না। গাল চেপে ধরে ঠোঁটের ভেতর মদের বোতল ঢুকিয়ে দিল মুশফিক। মিরাজ বলল, বউকে চুমু খেতে হবে এমন কোনো কথা নেই, বোতলকেও চুমু খাওয়া যায়। নে নে, ট্রাই কর। সবকটাই জোর করে অনেকটা মদ খাওয়ালো ওকে। নাহিদ এসব আগে খায়নি। গলা অব্দি যেতে মুখ কুচকে ফেলল। কি বিশ্রী! অর্ধেক বোতল শেষ। এবার ক্ষান্ত দিল ওরা। নাহিদের তখন দফা রফা দশা। জোরে জোরে মাথা ঝাঁকিয়ে বলল, সব ঝাপসা দেখছি কেন?
তখনই তার মুঠোফোন বাজে। আরমান পকেট থেকে টেনে তুললো সেটা, রিসিভ করে বলল, হ্যালো, হ্যাঁ ভাবি, আমরা এই কোনা রুমটায়। তীব্র আটকে রেখে গেছে, একটু এসে খুলে দিন না। নুহা এলো মিনিট কয়েকে, দরজা খুলে বলল, ভাইয়া আটকে রেখেছে কেন? মিরাজ নাক সিটকে বলল, কঞ্জুস যে, টাকা পয়সা দেবে না, তাই যাই এখন ধরে গিয়ে। কিন্তু ভাইয়া তো মাত্র রুমে ঢুকেছে। এই যা, তাহলে এখন? নুহার নজর পড়ল নাহিদের উপর। ঘন ঘন চোখ দুটো ডলছে ছেলেটা, শক্ত পা টলছে এদিক ওদিক। বুঝতে না পেরে বলল, ও এমন করছে কেন? পরপরই মেঝেতে রাখা মদের বোতল দেখল সে, চোখ বড় করে বলল, ও কি ড্রিঙ্ক করেছে? মিরাজ অবোধ গলায় বলল, জি, আমরা এত মানা করলাম শুনলই না। বললাম আপনি এসব পছন্দ করেন না, তাও খেলো। নুহা দাঁত কপাটি পিষে নাহিদের সামনে গিয়ে দাঁড়ালো। অমনি একদলা গন্ধ ছুটে এলো নাকে। ও খ্যাক করে বলল, মদ খেয়েছো কেন? নাহিদ হাসল, শাড়ি পরা নুহাকে আগাগোড়া দেখে বলল, কি সুন্দর লাগছে তোমাকে, এসো একটা চুম। প্রতিমধ্যেই ঠাস করে একটা চর মারল নুহা, কটমটিয়ে বলল, আজ এসো ঘরে। বেরিয়ে যেতে হুহা করে হেসে উঠল সবাই। নাহিদ ঠোঁট উঠে বলল, যা, রাগ করেছে। চুম খেতে চাইলে রাগ করলো কেন? তারপর বন্ধুদের দেখছে বলল, আমি যাচ্ছি গাইজ, রাগ ভাঙাই। যদি যদি রাগের আগুনে ভস্ম হয়ে যাই আর না ফিরে আসি, আমাকে তোমরা প্লিজ মনে রেখো। मैं चलती हूँ, मुझे प्लीज दुआओं में याद रखना। নাহিদ টালমাটাল পায়ে প্রস্থান নিতে ওরা সশব্দে হাসলো এক একজন। ভদ্র ছেলেটাকে নাকানি চুপানি খাওয়াতে পাড়ার এক মহা আনন্দ। দরজায় আচমকা খট করে শব্দ হতেই মেরুদণ্ড সোজা করে বসল পুষ্পিতা। উৎগ্রীব চোখ জোড়া সোজাসুজি বর্তালো সেথায়। তীব্র ঢুকলো। ঝকঝকে আরতে শুভ্র চেহারায় কি আশ্চর্য সৌন্দর্য ভরা। তবে সেই সৌন্দর্য ছাপিয়ে গেল পুষ্পিতার অস্থির চিত্ত। হড়বড়িয়ে মুখ খুলল তরুণী। আপনি এসেছেন? কোথায় গিয়েছিলেন? আমার এত চিন্তা হচ্ছিল, ফোন ধরছিলেন না কেন? তীব্র দরজা আটকায়, এগিয়ে আসে মশমশে শব্দে। চিন্তা কিসের? তোমায় ছেড়ে আমি কোথাও যাব? তাও একবার ফোন তো ধরবেন। মৃদু হাসল সে। কথা নেই বার্তা নেই, আচমকা শেরওয়ানিটা টান দিয়ে খুলে ছুঁড়ে মারো দূরে। পুষ্পিতা চমকে গেল। একচোট শীতল দমকা হাওয়া এসে ছুঁয়ে দিল হাড়। শির দ্বারা বেয়ে নামা কলকলে ধারাটুকুনি স্পষ্ট টের পেল সে। স্বামীর ফর্সা নগ্ন বুক হতে চট করে চোখ নামিয়ে ফেলল। নার্ভাসনেসে গলা ভিজিয়ে কপালের ঘাম মুছল পুষ্পিতা। তীব্র কণ্ঠ ধীর, গরম লাগছে? মেয়েটা তাকালো না। মেঝেতেও এলোমেলো পাতা ফেলে বলল, না মানে একটু ফ্রেশ হতাম, চুল খুলতাম, শাড়িটা। তীব্র তখনই বসলো এসে, একদম মুখের সামনে চোখ বরাবর। পুষ্পিতা শীর্ণ বুক ধক করে ওঠে। তীব্র ঠান্ডা হাতটা ধরতে কম্পিত চোখ তুলে চাইল সে, কিন্তু এসবের সামান্য চিহ্ন ওই পুরুষের মাঝে নেই। সে সাবলীল স্বাভাবিক। পুষ্পিতার কোণটাকে শতধাপ বাড়িয়ে দিতে বলল, শাড়ি তোমাকে খুলতে হবে না, সেজন্য আমি আছি। পুষ্পিতার প্রাণ গলায় চলে এলো। তীব্র গা ছুতেই ফ্যাসফ্যাসে হলো জোরালো দম। দুর্বল পিঠ ঠেকলো খাটের সঙ্গে। তীব্র এগোয় তার সুঠাম দেহ। নিঃশ্বাসের ঘনিষ্ঠ হতে হতে বলে, সেই প্রথম দিন থেকে তোমাকে একটু ছোঁয়ার জন্যে, একটু কাছে পাওয়ার জন্যে আমার ভেতরটায় যে কি সাংঘাতিক ঝড়ে নিঃশেষ হয়ে যাচ্ছিল পুষ্পিতা। তারপর ঘড়ির দিকে চাইল সে। কথার মাঝে বাঁধ নেই, সংকোচ নেই, বলল অনর্গল, 2টো বাজে, 4:30টায় ভোর হবে। 2.5 ঘন্টা কি তোমাকে ভালোবাসতে যথেষ্ট? পুষ্পিতার কণ্ঠরোধ, কোনো কথাই ফুটছে না। লিপস্টিকে ঢাকা ঠোঁট দুটোই ভূমিকম্প দেখে তীব্রর মাথায় নেশা চড়ে বসল। আরেকটু এগোতে চাইলেই খেয়াল পড়ল মেয়েটার রক্তশূন্য মুখের উপর। ছোট্ট শরীরও কেমন থরথর করে কাঁপছে। ভ্রু না চাই সে। ভয় পাচ্ছ? পুষ্পিতা উত্তর দিতে ব্যর্থ। অনুভূতিরা তাণ্ডবে তার সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। সম্মুখের পুরুষালী অষ্টপথ ঠিক ঠোঁট অবধি আসে, থেমে যায়। সরু নাক তৈরি হয় আজ খুবই সংঘর্ষের। তীব্র কানের কাছে এলো, উষ্ণ হাওয়ায় ঝটকা দিয়ে ফিসফিস করে বলল, ভয় পেও না, আই উইল বি জেন্টেল। ফজরের আজান শুরু হয়েছে।
বাতাবরণে একটু একটু আলো ফোটার সংকেত। অন্ধকারে ডুবন্ত ঘরে পুষ্পিতার ছোট্ট একটা গোঙানিতে তৎপর তীব্র বেড সুইচ টিপল। দৃষ্টিতেই তার মায়ার পাহাড়। মাথায় হাত বুলিয়ে বলল, কষ্ট হচ্ছে? পুষ্পিতা মাথা নাড়ল, বোঝালো হ্যাঁ। ত্রস্ত উঠে বসল তীব্র। বিছানা ছেড়ে নামতে নামতে বলল, আমি ওষুধের ব্যবস্থা করছি। ফ্লোরে লুটিয়ে থাকা শেরওয়ানিটায় সে হাত দিতে চায়। পূর্বেই কবজি টেনে ধরল মেয়েটা। খুব আস্তে বলল, এখন যেতে হবে না, আমি ঠিক আছি। কিন্তু পুষ্পিতা বসল আস্তে ধীরে। অনাবৃত দেহ এক টুকরো চাদরের আড়ালে মাথা নুইয়ে পড়ল। এখন গেলে সবাই কি ভাববে? তীব্রর কণ্ঠ নির্বোধ। যা ভাবার ভাববে, আই ডোন্ট কেয়ার। লাগবে না বলছি তো। তাহলে শুধু একটু ওয়াশরুমে যাব। তীব্র এগিয়ে আসে। আমি নিয়ে যাচ্ছি। ও বলল, ক্রাচ আছে তো, আমি পারবো। তীব্র শুনল না। ক্ষুদ্র শরীরটা চটপট তুলে নিল দু হাতে। ঠান্ডা পানির ঝটকা চামড়ায় পড়তেই পুষ্পিতার গা চলে যায়। রিনরিনে গলায় নিরাত শুনে তীব্রর বুক মুচড়ে উঠল। মুখবিভরে বিষণ্ণতা নিয়ে বলল, সরি। পুষ্পিতা চিবুক নামিয়ে হেসে ফেলল। একটু কপাল কুঁচকে বলল, এই বুঝি আপনার জেন্টল হওয়ার নমুনা? তীব্র কিছু বলল না। পুষ্পিতার শোচনীয় দশায় সে স্বাভাবিক হতে পারিনি। চুপচাপ গোসল করিয়ে ফের খাটে এনে বসালো ওকে। ভেজা চুল মুছিয়ে দেওয়ার ফাঁকে তোয়ালে জড়ানো কোমরটা দুহাতে পেঁচিয়ে ধরল পুষ্পিতা। গায়ে মাথাটি সে ফুপিয়ে উঠল হঠাৎ। কান্নার শব্দে হাত থেমে গেল তীব্র। ধরফর করে মুখ তুলে পাশে বসল সে। উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে? খারাপ লাগছে? ব্যথা বা? পুষ্পিতার নাক টেনে মাথা নাড়ল দুপাশে। পরপরই ঝাঁপ দিল চওড়া বুকের ভেতর। দুহাতে আশ্রে পৃষ্ঠে ধরে বলল, আমি আপনাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। তীব্র হাসল। আমি জানি। পুষ্পিতা ভেজা চোখে বলল, আপনি কিচ্ছু জানেন না। সব মেয়েরা স্বপ্ন দেখে তার জীবনে একদিন রাজপুত্র আসবে ঘোড়ায় চড়ে। খুরের ঠকঠক শব্দটা এসে ভিড়বে তার আঙিনায়। খসখসে হাতটা পেতে বলবে, এসো মেয়ে, তোমাকে সুখের রাজ্যে নিয়ে যাই। সেই মধুর স্বরেই ছুটে আসবে মেয়েটি। নির্ভাবনায় হাত ধরবে তার। কিন্তু আমি কখনো এরকম কিছুই ভাবিনি। কোনো রাজপুত্র নিয়ে স্বপ্ন দেখার সাহস আমার ছিল না। আমার মতো চালচুলোহীন মেয়েকে কে বিয়ে করবে? কিন্তু যেদিন আপনাকে অনুভব করতে শুরু করি, সেদিন বুঝেছিলাম আমি না চাইতেও রাজপুত্র ঘোড়া নয়, জিপ সমেত এসে দাঁড়িয়েছে আমার সামনে। মিষ্টির বদলে নীরের স্বরে বলেছে, ভিতু মেয়ে, গাড়িতে ওঠো। আর শেষ বেলায় আমি যখন নাকচ করলাম তার সুখের রাজ্যে যেতে, সে তো রেগে মেগে মাথায় বন্দুক ধরে বোঝালো, ভালোবাসলে আমি যেতে বাধ্য। তারপর ভয়ে ভয়ে সেই হাত ধরলাম আমি। সুখের পবনে উড়ে বেড়ানো শিখলাম। হাওয়ার স্নিগ্ধতায় উপলব্ধি করলাম দিন শেষে এই কর্কশ রাজকুমারটাকেই আমার চাই। তীব্র নামের মানুষটাকে আরো তীব্রভাবে চাই। পুষ্পিতা হু হু করে কেঁদে উঠল, নাক টেনে টেনে বলল, আপনি আমায় কেন এত ভালোবাসতে গেলেন বলুন তো? তীব্রর জবাব এও সময় নিয়ে ধীর স্থির বলল, জানি না কবে এত ভালোবেসে ফেলেছি, তাও জানি না। শুধু জানি এটাই প্রেম, এটাই ভালোবাসা। এই ভালোবাসার কাছেই তো এক জীবনে সকল মানুষ হেরে যায়। তোমাকে প্রথম দেখেই হয়তো আমার প্রেম নিয়ে অনীহ তরিটা মুগ্ধতার অর্ণবে ডুবে গেছিল। ভিতমে ধাঁধায় দোটানায় নিজেকে এলোমেলো মনে হয়েছিল সেই প্রথমবার। তারপর কালচে ঠোঁট বাড়িয়ে কপালে চুমু খেল সে। অমসৃণ অঞ্জলি ফুটে পুষ্পিতার সুকোমল আনন্দ রেখে বলল, কবিদের মতো চোখের প্রশংসা আমাকে দিয়ে হবে না। শুধু বলতে পারি এই চোখে আছে এমন কিছু যা শেষ করে দিয়েছে আমার সব। একটু থামল সে, বুক ভরে দম টেনে বলল, টিমটিমে এক আলোর মাঝে ভীত সন্ত্রস্ত শুভ্র সুন্দর মুখ। এক পলকের একটু দেখায় কাঁপলো আমার বুক। আরো কিছু বলতে নিলে বাদ সাধল পুষ্পিতা। ঠোঁটের ত্বকে নরম আঙ্গুল চেপে বলল, তারপর মন দেওয়া নেয়া অশনির সুরে বুক ঠিপ ঠিপ। পুষ্পিতার ভুবন দুলানো অন্ধকারে আপনিই সেই সন্ধ্যা প্রদীপ।